আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমরা রিভিশন করছিলাম পদার্থবিজ্ঞান এবং আজকে আমরা অধ্যায় ৪ নিউটনিয়ান বলবিদ্যা রিভিশন শুরু করব। তো এই চ্যাপ্টারটা বেশ বড় একটা চ্যাপ্টার এবং আমরা পড়ার সময় এই চ্যাপ্টারে বেশ ভালো ঝামেলায় পড়ি। তো সংক্ষেপে কিভাবে এই চ্যাপ্টারটাকে গুছানো যায় সেইটাই আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে শিখাবো, যে এই চ্যাপ্টারের সকল টপিক কিভাবে অতি স্বল্প সময়ে গুছিয়ে পড়া যায় সেই জিনিসটাই আমরা অ্যাকচুয়ালি এই যে লেকচারগুলি সেগুলোতে দেখব। তো আমরা শুরু করব এই চ্যাপ্টারটা জড়তা দিয়ে। সো জড়তা কি সেটা আমরা সবাই জানি। জড়তা থেকে যে টাইপের কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে জাস্ট জড়তার ডেফিনেশন দিতে পারে বা জড়তার যে প্রকারভেদ সেটা নিয়ে কোশ্চেন থাকতে পারে। সো আমরা শুরু করব হচ্ছে জড়তা দিয়ে। তাহলে জড়তা অ্যাকচুয়ালি কি? তাহলে জড়তা হচ্ছে বস্তু যে অবস্থায় আছে, বস্তু যে অবস্থায় আছে সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, বজায় রাখতে চাওয়ার প্রবণতা বা ধর্মই হচ্ছে জড়তা। এখন আমরা পড়ে আসছি জড়তা দুই প্রকার। কি কি প্রকারভেদ পড়েছিলাম আমরা জড়তার? স্থিতি আর গতি জড়তা। জড়তা ছিল দুই প্রকার। এক নাম্বার হচ্ছে স্থিতি জড়তা, আর দুই হচ্ছে গতি জড়তা। এখন আমি এখানে কেন জায়গাটা রাখলাম, স্পেসটা রাখলাম, এর কারণ হচ্ছে স্থিতি গতি জড়তার চমৎকার কিছু উদাহরণ আছে যে উদাহরণগুলো আমাদের এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে। তাহলে স্থিতি জড়তার উদাহরণ কি? স্থিতি জড়তার উদাহরণটা হচ্ছে যে আপনার একটা স্থির বাস যখন গতিশীল হয় তখন যাত্রীর শরীরের নিচের অংশ গতিশীল হয়ে গেছে কিন্তু মাথাটা তার জড়তার কারণে জায়গায় থাকতে চায়। তাহলে স্থির বাস হঠাৎ গতিশীল হলে, স্থির গাড়ি গতিশীল হলে যাত্রীর দেহের উপরের অংশ গতির বিপরীতে হেলে পড়ে। দেখেন, আমি কিন্তু সামনে পিছনের কথা বলতেছি না, কেন গতির বিপরীতে হেলে পড়ে বলতেছি এটা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করেন, আপনারা বইপত্রে যেভাবে পড়েন সেটা হচ্ছে একটা গাড়ি গতিশীল হলো স্থির অবস্থা থেকে, তাহলে যাত্রী আপনার পিছনের দিকে বা সামনের দিকে হেলে পড়বে। কেন? গাড়ি তো ব্যাক গিয়ারেও যেতে পারে, তাই না? সো সবসময় মাথায় রাখবো, গাড়িটা যখন গতিশীল হলো স্থির অবস্থা থেকে, যাত্রীর শরীরের নিচের অংশটা গাড়ির সঙ্গে অ্যাটাচড। তাহলে গাড়ি যদি ধরেন সামনের দিকে যায়, সেক্ষেত্রে নিচের অংশ কিন্তু সামনের দিকে চলে গেছে, সেক্ষেত্রে মাথাটা আর সামনে যেতে পারে নাই, তাহলে উপরের অংশ গতির বিপরীতে হেলে পড়ছে। এইবার আরও কিছু চমৎকার এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো আমরা যদি একটু মাথায় রাখি। সেকেন্ড যে এক্সাম্পলটা আমরা দিব এটা আমরা সবাই দেখে আসছি, মা খালারা এটা করেন। কি করেন? শীতকালে দেখবেন যে যে আমাদের লেপ কাঁথা এগুলা রোদে শুকাতে দেওয়া হয়, তারপর বাড়ি দেয়। তো বাড়িটা কেন দেয়? বাড়ি দেয় এই কারণে যাতে আপনার যে কাপড়টা সেটা সরে গেছে, কিন্তু স্থিতি জড়তার কারণে ময়লাটা ওই জায়গায় রয়ে গেছে এবং যেটা নিচের দিকে পড়ে যায়। তাহলে কম্বল বা কাঁথা শুকাতে দিয়ে লাঠি দিয়ে আঘাত করলে বালি নিচে পড়ে। তারপর আরও উদাহরণ আছে, সেই উদাহরণ কি? আপনার একটা কার্ডবোর্ডের উপরে কোনো একটা কি রাখলেন, কয়েন রাখলেন। গ্লাসের উপরে কার্ডবোর্ড রেখে কয়েন রেখে কার্ডবোর্ডটাকে আপনি যদি হঠাৎ করে টান দেন, কয়েনটা নিচে পড়ে যায়। তাহলে খালি গ্লাসের উপর কার্ডবোর্ড রেখে
তার উপর কয়েন রেখে হ্যাচকা টান দিলে কয়েন গ্লাসে পড়ে। এগুলো প্রত্যেকটা স্থিতি জড়তার উদাহরণ। ইভেন আর একটা মজার জিনিস আছে, অনেক সময় আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেন যে কোনো একটা ওয়েটার হয়তো একটা টেবিলের উপরে অনেক জিনিসপত্র আছে, টেবিল ক্লথটাকে হ্যাচকা টানে সরায় ফেললো, কিন্তু কোনো জিনিসপত্র পড়ে যায় নাই। সো ইটস নট ম্যাজিক, এটা জাস্ট পদার্থবিজ্ঞানের একটা চমৎকার প্রয়োগ। সো যে ওয়েটার এই কাজটা করতেছে সে আসলে জানে স্থিতি জড়তাটা কি, সেটাকে প্রয়োগ করলো। এখন আসে আমরা গতি জড়তায়। গতি জড়তার আপনারা সবচেয়ে ভালো যে এক্সাম্পলটা সবসময় শোনেন সেটা হচ্ছে চলন্ত গাড়ি থেকে যখন আমরা নামবো তখন আমরা গাড়ি যেদিকে গতিশীল সেদিকে আমাদেরকে নামতে বলা হয় এবং স্থির না হয়ে একটু সামনে আগাতে বলা হয়। কেন? গতি জড়তার কারণে। কারণ হঠাৎ করে যদি আমার গতিটা চেঞ্জ হয়, মানে ভরবেগ চেঞ্জ হয়, তাহলে ভরবেগের পরিবর্তনের হার থেকে বল চলে আসবে। সো আমরা কমন এক্সাম্পলগুলো যদি লিখি, তাহলে প্রথম এক্সাম্পল, চলন্ত বাস হতে নামার সময় বাম পা দিয়ে ও সামনের অভিমুখে নামতে বলা হয়। তারপর এখানে আরো এক্সাম্পল আছে। সে এক্সাম্পল হচ্ছে যে একটা চলমান গাড়ি যদি হঠাৎ করে ব্রেক করে, চলমান গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীরা, একটা গাড়ি চলমান ছিল হঠাৎ ব্রেক করছে, তাহলে গাড়ির সবাই অ্যাকচুয়ালি একটা গতি জড়তায় ছিল। তাহলে গতি জড়তার কারণে শরীরের উপরের অংশ সামনের দিকে চলে যাবে, তাহলে যাত্রীরা গতির অভিমুখে হেলে পড়বেন। সো গাড়িটা সামনে যাচ্ছিল, হঠাৎ ব্রেক করলো, তাহলে গাড়িটা যেদিকে যাচ্ছিল যাত্রীরা সেদিকে হেলে পড়বেন। এই হচ্ছে আমাদের জড়তার একেবারে ডিটেলস মোটামুটি আলোচনা। সো এখন এই যে জড়তা থেকে বলের যে ধারণাটা আমরা পাই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বলটা কি? বল হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারকে বল বলা হয়। বা এইভাবে চিন্তা করতে পারেন, একটা গাড়ি স্থিতিশীল অবস্থায় ছিল, তাহলে তার স্থিতি জড়তার যে স্টেট বা অবস্থা এটাকে চেঞ্জ করবেন, তাকে গতিশীল অবস্থায় নেবেন, যেটা দিতে হবে সেটা হচ্ছে বল। আর আমরা এমনিতে নর্মালি বস্তুর ভরবেগের পরিবর্তনের হারকে বল হিসেবে সংজ্ঞায়িত করে আসছি। তাহলে বল এফ ইকুয়ালস টু, নর্মালি চিন্তা করলে ডেল পি বাই ডেল টি। তাহলে এখানে ডেল পিটা অ্যাকচুয়ালি কি? ডেল পিটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, ডেলটি হচ্ছে যে সময় জুড়ে হচ্ছে। তাহলে এইখানে আবার ডেল পি সমান লেখা যায় এম ডেল ভি। আমরা চিরায়ত পদার্থবিজ্ঞান বা ক্লাসিক্যাল ফিজিক্সে ভরটাকে আমরা ধ্রুব ধরি, আমরা কিন্তু বেগের পরিবর্তনটা চিন্তা করি। তাহলে ভর বেগের পরিবর্তন এম ইন্টু ডেল ভি, তাহলে এম ডেল ভি বাই ডেল টি, এখান থেকে এম এ আসে। এখন যদি আমরা ভেক্টর আকারে চিন্তা করি, এফ ভেক্টর সমান এম এ ভেক্টর, ক্যালকুলাস আকারে চিন্তা করলে এফ ইকুয়ালস টু ডিপি বাই ডিটি। এখন এই ডেফিনেশনগুলো থেকে বেশ চমৎকার চমৎকার কিছু জিনিসপত্র তৈরি করা যায়। আমি আপনাদের এই ডেফিনেশনগুলো থেকে কিছু জিনিস দেখাবো। দেখেন, এফ সমান ডিপি বাই ডিটি না, একটু এই দিকে সবাই ফোকাস করি যে এখান থেকে চমৎকার এমসিকিউ তৈরি করা যায়, চমৎকার সিকিউ তৈরি করা সম্ভব এবং বোর্ড পরীক্ষায় আসার মতোই জিনিসপত্র তৈরি করা সম্ভব। দেখেন তো, ডিপি সমান এফ ডিটি লেখা যায় না? তাহলে ইন্টিগ্রেশন অফ ডিপি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এফ ডিটি।
খেয়াল করেন এই যে সমাকলনের দিকে যদি আমরা একটু মনোযোগ দিয়ে তাকাই, ইন্টিগ্রেশন অফ ডিপি সমান ইন্টিগ্রেশন অফ এফ ডিটি। তাহলে আমাদের ইন্টিগ্রেশন অফ ডিপিটা আমরা যদি এইভাবে বলি, আদি ভরবেগ পিআই শেষ ভরবেগ পিএফ। তাহলে এখন অ্যাকচুয়ালি এইখানে ডিপিকে ইন্টিগ্রেট করলে আমি পি পাবো পিআই পিএফ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এফ ডিটি। তার মানে আমি পিএফ মাইনাস পিআই, তার মানে ভরবেগের পরিবর্তন আসতেছে ইন্টিগ্রেশন অফ এফ ডিটি থেকে। এখন অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ এফ ডিটির মানে কি? আমরা যদি ওয়াই অক্ষে বলকে আঁকি আর এক্স অক্ষকে সময় নিয়ে একটা ফাংশন তৈরি করি, এফ বনাম টি এর একটা ফাংশন। এখন ইন্টিগ্রেশন বা সমাকলন কি বুঝায়? ইন্টিগ্রেশন বা সমাকলন বুঝায় এরিয়া আন্ডার দ্য কার্ভ বা ক্ষেত্রফল বুঝায়। তাহলে এফ বনাম টি গ্রাফের যে ক্ষেত্রফলটা আছে এটা ভরবেগের পরিবর্তন প্রদান করে। তাহলে এখানে চমৎকার একটা জিনিস আমরা শিখে রাখবো বলের ডেফিনিশন থেকে, এফ বনাম টি গ্রাফের ক্ষেত্রফল কি প্রদান করবে? ভরবেগের পরিবর্তন প্রদান করে। চলেন আমরা এই সংক্রান্ত একটা সমস্যা দিয়ে শুরু করব। আমরা এই সংক্রান্ত একটা সমস্যা করে ফেলে এখন, যে আমি বললাম যে এফ বনাম টি গ্রাফের যে ক্ষেত্রফল সেটা আমাদের কি প্রদান করে? ভরবেগের পরিবর্তন প্রদান করে। তাহলে চলেন একটু দেখি যে এরকম কি রকম প্রশ্ন অ্যাকচুয়ালি হতে পারে পরীক্ষায়। সো আমরা তাহলে একটা গ্রাফ আঁকি, এফ বনাম টি, এফ ভার্সাস টি। সো ধরুন শুরুতে একটা সমান মানের বল দিয়েছি, তারপর বলটা কমাতে কমাতে একসময় শূন্য করে ফেললাম। তাহলে একটা বস্তুর উপরে আপনি একটা বল দিছেন সমমানের, সো লেটস এটা 20 নিউটন। এইখানে সময়টুকু হচ্ছে 10 সেকেন্ড, এটা 15 সেকেন্ড, এটা 0 সেকেন্ড। তাহলে 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত একটা বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়েছে এবং বলটা এই গ্রাফের মতো। এখন এখান থেকে প্রশ্ন করা হলো যে বস্তুটির ভরবেগের পরিবর্তন কত? তাহলে আমার এই বস্তুটার ভরবেগের পরিবর্তন হচ্ছে জাস্ট এখানকার ক্ষেত্রফল আর কিচ্ছু না। কারণ একটু আগে আমরা কনসেপ্টটা কি দেখলাম, এই যে পিএফ মাইনাস পিআই মানে ভরবেগের পরিবর্তন সমান ইন্টিগ্রেশন অফ এফডিটি, মানে বল বনাম সময় গ্রাফের যে ক্ষেত্রফল সেটা আমাদেরকে ভরবেগের পরিবর্তনটা প্রদান করে। তাহলে এইবার এই বল বনাম সময় গ্রাফের এই যে ক্ষেত্রফলটা, এটা কি একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল না? তাহলে এখানে আমাদের যে ক্ষেত্রফল এরিয়া ইকুয়ালস টু কতটুকু ক্ষেত্রফল এই ট্রাপিজিয়ামের? দুইটা সমান্তরাল বাহু, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে কত 10, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, হাফ ইন্টু 15 প্লাস 10 ইন্টু উচ্চতা। উচ্চতা হচ্ছে এই যে এই অংশটুকু, এই অংশটুকু উচ্চতা, উচ্চতা হচ্ছে 20। তাহলে 25 গুণন 10 225 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তাহলে দেখেন এই যে ডেফিনেশন বা সংজ্ঞা থেকে আসলে এইরকম চমৎকার সব সিনারিও তৈরি করা সম্ভব, যে সিনারিওগুলা আমাদেরকে অ্যাকচুয়ালি পরীক্ষায় যে কোনো সময় দিতে পারে। বুঝতে পারছি আমরা? ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বল কি সেটা শিখলাম এবং বল থেকে কিভাবে অ্যাকচুয়ালি চমৎকার মানে হচ্ছে কোশ্চেন করা যায় সেটাও আমরা শিখলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা লব্ধি বলের ধারণায় আসব। দেখেন আমরা সবসময় বল নিয়ে কথা বলি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে বলগুলি আছে কখনোই তো আসলে একটা বল কাজ করে না, কাজ করে কি মাল্টিপল ফোর্স, মানে একই সাথে একাধিক বল কিন্তু কাজ করে। তাহলে একই সাথে যদি একাধিক বল কাজ করে, বস্তুর যে অবস্থার পরিবর্তনটা হবে বা বস্তুর যে আপনার ভরবেগের পরিবর্তন হবে সেটা কিন্তু লব্ধি বলের জন্য হবে, সেটা একটা বলের জন্য হবে না। ভেক্টর অধ্যায়ে আমরা বারবার এই লব্ধি বল নির্ণয় করতে শিখছি, যে একাধিক ভেক্টরের লব্ধি। তাহলে আমরা এখন থেকে যে জিনিসটা মাথায় রাখবো, লব্ধি বল সামেশন অফ এফ সমান এম এ।
মানে আমরা এফ সমান এম এ বলে অনেক সময় ঝামেলার মধ্যে পড়ি। সো আমরা সব সময় যেটা বলবো সেটা হচ্ছে সামেশন অফ এফ সমান এম এ, লব্ধি বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। আর যদি ভেক্টর আকারে প্রকাশ করি সামেশন অফ এফ সমান এম এ ভেক্টর। তাহলে ধরুন একটা বস্তুর উপরে যখনই আমরা দেখব বল প্রযুক্ত হচ্ছে, যদি ওখানে কিছু বলাও না থাকে তাহলে অ্যাকচুয়ালি কি হবে? অ্যাকচুয়ালি সেক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমাদের লব্ধি বলের কারণে বস্তুর ত্বরণ হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। এই ছোট্ট জিনিসটা নিয়ে আপনাদের বেশ ভালো সমস্যা থাকে। খেয়াল করি সামেশন অফ এফ ভেক্টর সমান এম এ ভেক্টর, তার মানে ত্বরণ সবসময় লব্ধি বলের দিকে হবে। তাহলে ত্বরণ হবে কোন দিকে? ত্বরণ লব্ধি বলের দিকে কাজ করে। তাহলে ত্বরণ লব্ধি বলের দিকে কাজ করে এরকম একটা জেনারেল সিনারিও আমরা যদি দেখি, এই জিনিসটার কেন আলোচনা করতেছি সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। ধরেন একটা আনত তলে আপনি একটা বস্তু রাখবেন, তাহলে আনত তলে যদি একটা বস্তু রাখা হয়, থিটা কোণে আনত তল একটা বস্তু এখানে রাখলাম। এখন ত্বরণ কাজ করবে কোন দিকে? লব্ধি বলের দিকে। তাহলে আমাদের তল বরাবর যে উপাংশটা কাজ করবে এমজি সাইন থিটা। এখন এই এমজি সাইন থিটা বস্তুটাকে গতিশীল করার চেষ্টা করবে, কিন্তু বস্তুটা যখন নামতে যাবে তখন ঘর্ষণ বা বাধাদানকারী বল বস্তুটাকে বাধা দিবে নামার জন্য। তাহলে আমাদের এইখানে ঘর্ষণ বল বা বাধাদানকারী বল উল্টো দিকে কাজ করতেছে, এখানে তাহলে এফ কাজ করতেছে। এখন বস্তু যদি গতিশীল হয় সে কোন দিকে গতিশীল হবে? সে অ্যাকচুয়ালি নিচের দিকে গতিশীল হবে, তার ত্বরণটা তৈরি হবে নিচের দিকে। তাহলে ত্বরণ যদি নিচের দিকে তৈরি হয়, লব্ধি বল কাজ করবে কোন দিকে? নিচের দিকে। তাহলে লব্ধি বল নিচের দিকে কাজ করলে এমজি সাইন থিটা অবশ্যই এফ এর থেকে বড়। তাহলে দেখেন এই লব্ধি বলের কনসেপ্ট থেকে ইকুয়েশন লেখাটা ইজি হয়ে যায়। এমজি সাইন থিটা মাইনাস এফ সমান এম এ, বা এখান থেকে বাধাদানকারী বল এফ যদি বের করতে চাই, এফ সমান এমজি সাইন থিটা মাইনাস এম এ। সো অলওয়েজ এখন থেকে আমরা খেয়াল রাখবো যে বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ না, লব্ধি বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ। তাহলে আমাদের জিনিসগুলো ইজিয়ার হয়ে যাবে। ওকে, এখন লব্ধি বল যদি শূন্য হয় তাহলে আমরা বলি বলের সাম্য। এটা কিন্তু 9-10-এও আপনারা পড়ে আসছেন, এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তাহলে লব্ধি বল শূন্য হলে সাম্যাবস্থা তৈরি হয়। আর যখনই সাম্যাবস্থা তৈরি হয় তাকে বলা হয় বলের সাম্য। এটাকে কি বলা হয়? বলের সাম্য। এবং বলের যদি সাম্য হয় সেই ক্ষেত্রে ভরবেগের কোনো পরিবর্তন হয় না। ভরবেগের পরিবর্তন হয় না বা ভরবেগ অপরিবর্তিত থাকে। কিন্তু যখনই আমাদের লব্ধি বল শূন্য না হয়ে অশূন্য হবে তখন এটাকে বলি সাম্যতাহীন বল বা অসাম্য বল। তাহলে লব্ধি বল শূন্য না হলে এটাকে বলা হয় সাম্যতাহীন বল বা অসাম্য বল। এখন আমরা এখানে একটা অ্যামেজিং সিনারিও দেখব। আমি আপনাদেরকে একটা ডিটেলস ম্যাথও করাবো এই সাম্য বল নিয়ে। সাম্য বল দিয়ে চমৎকার সব গাণিতিক সমস্যা তৈরি করা যায়। দেখেন, এই যে আমি চেয়ারটায় বসে আছি, এখানে কিন্তু বলের সাম্য তৈরি হয়ে আছে বলে আমি বসে আছি। আমার অ্যাকচুয়ালি এইখানে লব্ধি বলটা শূন্য বলে আমি চেয়ারে বসে আছি। এখন আমি একটা ভালো সিনারিও দিয়ে যদি জিনিসটাকে ব্যাখ্যা করি, ধরেন একটা এখানে ফটো ফ্রেম বা ছবির ফ্রেম আছে। এই ফটো ফ্রেমটাকে একটা সুতা দিয়ে বাঁধা আছে। তাহলে এই যে ফটো ফ্রেমটা, এই ফটো ফ্রেমটা কিন্তু মুভ করতেছে না। এটা যে ফটো ফ্রেম বাড়ি বাড়ি লাগতেছে, এটাকে ফটো ফ্রেম বানাই। সো বাড়ি বাড়ি না করে এটাকে ফটো ফ্রেম বানালাম। এখানে ধরেন কিছু গাছপালা বাড়ি ঘর এগুলো আছে,
ফটো ফ্রেমের ভিতরে। এখন এই ফটো ফ্রেমটা যে ঝুলতেছে আসলে কিভাবে ঝুলতেছে, এখানে সুতার টান বলটি আছে, আমরা একটু পরে টান বলের বিস্তারিত আলোচনা করব। এই টান বলগুলা এই যে ফ্রেমের যে ওজন ডব্লিউ এটাকে ব্যালেন্স করতেছে। তাহলে এখানে কিন্তু লব্ধি বলটা শূন্য, লব্ধি বল শূন্য হওয়ার কারণে বলের সাম্য অবস্থায় আছে, এবং বলের সাম্য অবস্থা থাকার কারণেই আমরা অ্যাকচুয়ালি ফটো ফ্রেমটাকে শূন্যে ঝুলে থাকতে দেখতেছি। ওকে, এখন আসেন আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই সাম্য বল নিয়ে একটা গাণিতিক সমস্যা করব, যে এখানে চমৎকার গাণিতিক সমস্যা তৈরি করা যায়, একেবারে চমৎকার একটা গাণিতিক সমস্যা আমরা তৈরি করব কি দিয়ে, বলের সাম্য দিয়ে বা সাম্যাবস্থা দিয়ে। চলেন আমি একটু চিত্রটা আঁকি, কোশ্চেনটা জেনারেট করি। কোশ্চেন, ধরুন একটা ফটো ফ্রেম আছে, আমরা এখানে একটা ফটো ফ্রেম তৈরি করি, লেটস সে এটা একটা ফটো ফ্রেম, এটা একটা ফটো ফ্রেম। তাহলে এই ফটো ফ্রেমটা আমার শূন্যে আছে, এই ফটো ফ্রেমটা, ফটো ফ্রেমের উপরে আমার দুটো দড়ি দিয়ে ফটো ফ্রেমটাকে ঝুলানো আছে। তাহলে দুটো দড়ি এখানে আঁকি মিড পয়েন্ট বরাবর, এটা একটা দড়ি, এটা আরেকটা দড়ি, দুটো দড়ি দিয়ে ফটো ফ্রেমটা ঝুলানো। এখন আমাদের ফটো ফ্রেমের যে দৈর্ঘ্যটা আছে, এখানে দৈর্ঘ্যটা হচ্ছে 20 সেন্টিমিটার, ফটো ফ্রেমের ভরটা হচ্ছে 5 কিলোগ্রাম। এখন এই ফটো ফ্রেমের যে সুতা দুইটাই, সুতার টান বল টি কত হবে জিজ্ঞেস করা হলো, হোয়ারাস এই যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটা দিয়ে দিলাম আপনার 8 সেন্টিমিটার। তাহলে 1 নাম্বার কোশ্চেন হচ্ছে সুতার টান বল কত। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে টান বল কমাতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা প্রথমে জানতে চাই এইখানে যে সুতা দুটো দিয়ে এই যে ফটো ফ্রেমটাকে ঝুলানো আছে, এখানে সুতা দুইটার উপরে কত টান বল প্রযুক্ত হবে। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে টান বল কমাতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি ভেক্টরেও আসতে পারে, কারণ কনসেপ্টটা আসলে ভেক্টরের কনসেপ্ট, ঠিক আছে। তো তাহলে এখন দেখেন এখানে কিন্তু সাম্য বল, সুতার টান বল দুইটা কাকে নাকচ করতেছে, বস্তুর ওজনকে নাকচ করতেছে। তাহলে আমরা যখন সলভ করতে যাব জাস্ট ডায়াগ্রামটা ঠিকমতো আঁকতে পারলে জিনিসটা কিন্তু অনেক ইজি হয়ে যায়। দেখুন এইখানে আমরা এই যে ডায়াগ্রামটা এটাকে আমি একটু ডুপ্লিকেট করব। ডায়াগ্রাম অরিজিনাল যেটা আছে সেটা থাকুক, আমি একটু ডুপ্লিকেট করব। অরিজিনাল ডায়াগ্রামটাকে আনটাচড রাখি। এখন এই ডুপ্লিকেট ডায়াগ্রামটায় একটু খেয়াল করি আমরা, এই যে টান বল টি দুইটা আছে, এই টান বল টি দুইটার ঠিক মাঝখান বরাবর ওজন ডাব্লুটা, আসলে ডাব্লু কিন্তু এখান থেকে কাজ করতেছে। সো এইটা হচ্ছে টান বল টি, এটাও টান বল টি। তাহলে এই যে তিনটা বল, এই তিনটা বল এখানে কি তৈরি করছে, এই বিন্দুটায় সাম্য অবস্থা তৈরি করছে। তাহলে এই বিন্দুটায় তিনটা বল সাম্য অবস্থা তৈরি করছে। এখন অনেকে এটা লামি দিয়ে করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি লামি দিয়ে করব না। কেন করব না সেটা আপনাদেরকে একটু আমি বুঝাচ্ছি। এই যে ডায়াগ্রামটা আমি আঁকলাম, এই ডায়াগ্রামে জাস্ট লম্বাংশ দিয়ে ম্যাথটা সলভ করা যায় ইজিলি। একটা মাত্র কোণ বের করে আমি ম্যাথটা সলভ করতে পারি। তাহলে আমি কেন একাধিক কোণ বের করে লামিতে যাব। আমার আর্গুমেন্টটা বোঝার চেষ্টা করেন সবাই, যে আমি এখানে শুধুমাত্র একটা কোণ বের করে বলের সাম্যাবস্থা উপাংশ বা লম্বাংশ দিয়ে বের করতে পারি। তাহলে একাধিক কোণে কেন আমি যাব, দ্যাট ইজ মাই কোশ্চেন। সো অনেকেই এই জায়গায় লামি দিয়ে করবেন যে তিনটা বল আছে তাহলে লামি দিয়ে করে ফেলে। আমি বলবো যে ঠিক আছে আপনি লামি দিয়ে করেন ভাই, আমি লামিতে যাবই না। দেখেন আমি কি করি। আমি যেটা করব, এই টান বল টি গোলার উপাংশ আছে উপরের দিকে, এখন দেখেন আমাদের যে উপাংশগুলো আছে এই উপাংশগুলো আমি লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা টি, এটাও টি।
আমাদের এখানে যে অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল বের করলেই হবে, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এই অ্যাঙ্গেল থিটা হলে এই অ্যাঙ্গেল থিটা, এই অ্যাঙ্গেলও অ্যাকচুয়ালি থিটা। তাহলে উপরের দিকে দুইটা টি কস থিটা, 2t কস থিটা কাজ করবে। এখানে যে টি সাইন থিটা, এখানে যে টি সাইন থিটারা ব্যালেন্সড হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারতেছি 2t cos থিটা ইকুয়ালস টু ডব্লিউ, বা t ইকুয়ালস টু ডব্লিউ বাই 2 cos থিটা। এখন কি শুধু cos থিটার মান জানলে অঙ্কটা শেষ না? এখন cos থিটার মান কেমনে জানবো? খুবই সহজ, চলেন একটু দেখি cos থিটার মান বের করি। এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলে একটু এটা দেখি, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। এই যে লম্ব অংশটা আছে, এই লম্ব অংশটা কত সেন্টিমিটার? এখানে 8 সেন্টিমিটার। তাহলে এই লম্ব অংশটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে cos থিটা মানে কি? cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 8, অতিভুজ কত? চলেন, cos থিটা, ভূমিটা হচ্ছে 8, অতিভুজ √10² প্লাস 8²। তাহলে 8 ডিভাইডেড বাই √164। তাহলে আমার ডব্লিউটা হচ্ছে 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 2 ইন্টু 8 বাই √164। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি মান পেয়ে গেছি। সো 5 ইন্টু 9.8, আমি যদি ক্যালকুলেশনটা করি, 5 ইন্টু 9.8 ইন্টু √164 উপরে চলে যাবে, √164, এটা উপরে চলে গেল। এটাকে ডিভাইড করব 8 দুগুণা 16 দিয়ে। তাহলে আমি যদি এটাকে ডেসিমালে প্রকাশ করি, 39.22, 39.22 নিউটন। এটা হচ্ছে আমাদের কি বল? প্রত্যেকটা সুতায় টান বল। এখন প্রত্যেকটা সুতায় টান বল আমি জানি। পরের যে প্রশ্নটা করা হয়েছে, টান বল কমাতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? সো এই টি এর মান কমাতে হলে খেয়াল করেন, ডাব্লু তো কমানোর সুযোগ নেই, 2 cos থিটা নিচে আছে। আমাদের cos থিটার মান যদি বাড়ে, টান বল কমবে। তাহলে আমরা এই ম্যাথের যে সেকেন্ড অংশটা যখন আমরা ব্যাখ্যা করব, তাহলে সেকেন্ড অংশের ব্যাখ্যাটা কিভাবে দাঁড় করাবো সেটা আমরা একটু দেখি। সো আমার এইখানে এই অংশটুকুকে আমি ডিলিট করে দিব, এখন দরকার নেই। সো 2 নাম্বারের যখন অ্যান্সারটা দিব, 2t cos থিটা সমান w, বা t ইকুয়ালস টু w বাই cos থিটা, 2 cos থিটা। তাহলে যদি আমার cos থিটার মান বৃদ্ধি পায়, সেক্ষেত্রে t এর মান হ্রাস পাবে। তাহলে cos থিটার মান কখন বাড়ে? থিটার মান কমলে। তাহলে থিটা এর মান কমাতে হবে। থিটার মান কেমনে কমাবো? এই যে এই থিটার মান কেমনে কমাবো দেখেন, সুতা দুইটা যত লম্বা হবে ততই থিটার মান কমবে। তাহলে সুতার মান বৃদ্ধি পেলে, সুতার দৈর্ঘ্য বাড়লে টান বল টি কমে যাবে। তাহলে দেখেন, এই যে খুব চমৎকারভাবে কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারলেন। এখন আবারও বলতেছি, খেয়াল করেন, লামি দিয়ে করলে কিন্তু এখানে এসে ব্যাখ্যায় এটাই লাগতো আপনার। আপনি লামিতে করলেও অনেকেরই আর্গুমেন্ট হচ্ছে লামিতে করতে পারতেছি, করব না কেন? হ্যাঁ করেন, সমস্যা নেই, আপনাকে ঘ নাম্বারে এসে এখানে এই ব্যাখ্যাই দিতে হবে। সো লামিতে গেলে আপনার আসলে পরিশ্রমটা বাড়বে, এই জন্য আমি লামিতে না যেয়ে উপাংশ দিয়ে এই ম্যাথটা সলভ করি। ওকে, সো তাহলে আমাদের এইখানে সাম্য অসাম্য বলের ব্যাপারটা আশা করি ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি। এখন এখানে এমসিকিউ এর জন্য আমাদেরকে মৌলিক বল সম্পর্কে ধারণা রাখতে হবে। এইখানে মৌলিক বলগুলা নিয়ে পরীক্ষায় যে জিনিসপত্রগুলো লাগে আমি একটু চার্ট আকারে এখানে গুছিয়ে দিব, আশা করি এর বাইরে কিছু লাগবে না ইনশাল্লাহ আপনাদের। তাহলে মৌলিক বল আছে কয়টা? টোটাল 4টা মৌলিক বল আছে। তাহলে প্রথম বলটা হচ্ছে মহাকর্ষ বল। প্রথম বলটা হচ্ছে মহাকর্ষ বল। আমি শক্তির ক্রম অনুসারে সাজাবো। মহাকর্ষ বলের পরে শক্তিশালী বল কোনটা? মহাকর্ষ বলের পরে শক্তিশালী বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তারপর শক্তির ক্রম অনুসারে আসবে তড়িৎ চৌম্বক বল। সব শেষে থাকবে সবল নিউক্লিয় বল। তাহলে এইখানে সবচেয়ে বেশি শক্তিশালী সবল নিউক্লিয় বল, আর সবচেয়ে কম শক্তিশালী এটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। সো আমরা এখানে একটা তুলনা করতেছি।
তাহলে আমাদের যে আপেক্ষিক সক্রিয়তাটা আছে, মহাকর্ষ বলকে যদি 1 বলি, সবল নিউক্লিয় বল 10^38, তড়িৎচৌম্বক বল 10^36, আর 2 বল নিউক্লিয় বল সাধারণত বইগুলোয় 10^27, 25 দুইটা ভ্যালুই আছে। সো এটা নিয়ে আপনারা একটু ইসাক স্যার বা তপন স্যারের বইয়ে যেটা আছে সেটাই ফলো করেন। আমার মাথায় এখন যেটা আসে সেটা 10^27। ওকে, সো এটা একটু চেক করবেন। এখন আসেন, আমাদের 4টা বল, এই 4টা বলের মধ্যে মহাকর্ষ বল, তড়িৎচৌম্বক বল এই দুইটা অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে এই দুইটা অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম, অসীম। কিন্তু দুর্বল নিউক্লিয় বল মাত্র 10^-18 মিটার রেঞ্জে কাজ করে, সবল নিউক্লিয় বল 10^-15 মিটার রেঞ্জে কাজ করে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে পাল্লা, রেঞ্জ বা পাল্লা। সো তাহলে আমরা যে দ্বিতীয় পয়েন্টটা লিখলাম, এই পয়েন্টটা হচ্ছে, প্রথমটা হচ্ছে শক্তি, দ্বিতীয়টা হচ্ছে পাল্লা। এরপর আসি মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল হচ্ছে গ্র্যাভিটন কণার ক্রিয়ার ফলে কাজ করে, গ্র্যাভিটন। আর সবল নিউক্লিয় বলে কাজ করে গ্লুয়ন। এখন আমাদের এইখানে তড়িৎচৌম্বক বল আর দুর্বল নিউক্লিয় বলের মধ্যে, দুর্বল নিউক্লিয় বলের মাথায় রাখবেন এটা বিটা ক্ষয়ের কারণ। আর লাস্ট আর একটা প্রপার্টি আমরা মাথায় রাখবো। সো লাস্ট যে প্রপার্টিটা মাথায় রাখবো সেটা হচ্ছে এক তড়িৎচৌম্বক বল এটা একই সাথে আকর্ষণ বিকর্ষণ ধর্মী। আমাদের তড়িৎচৌম্বক বল সে আকর্ষণ ও বিকর্ষণ ধর্মী। সো মোটামুটি এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে মৌলিক বলগুলো আছে, এই মৌলিক বলের যে ইনফরমেশন বা তথ্যগুলো আমাদের মাথায় রাখতে হবে এমসিকিউ এর জন্য সেগুলা। বাট এইখান থেকে একটা চমৎকার কোশ্চেন আসে, সেটা হচ্ছে খেয়াল করি, প্রোটন এবং নিউট্রন এরা অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ভিতরে থাকে। সো আমার কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এইটা একটা চমৎকার অনুধাবনমূলক প্রশ্ন হয়। সেটা হচ্ছে প্রোটনগুলা পরস্পরকে তো বিকর্ষণ করার কথা, দুইটা প্রোটন তো পরস্পর কি বিকর্ষণ করবে, কারণ দুইটাই সমধর্মী চার্জ, পজিটিভ চার্জ। তাহলে আমার এখানে কোশ্চেন হচ্ছে নিউক্লিয়াসে প্রোটন কিভাবে আবদ্ধ থাকে। তাহলে প্রশ্নটা একটু খেয়াল করি, যে নিউক্লিয়াসে আপনার প্রোটনগুলি আছে, এখন প্রোটনগুলি যখন নিউক্লিয়াসে আসে তখন প্রত্যেকটা প্রোটন এটা ধনাত্মক চার্জ বিশিষ্ট, তাহলে একটা প্রোটন তো আরেকটা প্রোটনকে বিকর্ষণ করার কথা। একটা প্রোটন যদি আরেকটা প্রোটনকে বিকর্ষণ করে, এরা আবদ্ধ থাকবে কিভাবে? সো এই জায়গাতেই আসলে এই যে আমাদের যে মৌলিক বলগুলার ধারণাটা খুব জরুরি। আমার একটা প্রোটন আরেকটা প্রোটনকে যে বিকর্ষণ করতেছে সেটা তড়িৎচৌম্বক বল, কিন্তু দুইটা প্রোটন নিউক্লিয়াসের মধ্যে যখন আসে তাদের মধ্যে সবল নিউক্লিয় বল কাজ করতেছে। এখন তড়িৎচৌম্বক বল থেকে সবল নিউক্লিয় বলটা 100 গুণ শক্তিশালী। এই কারণে অ্যাকচুয়ালি প্রোটনগুলা পরস্পরকে বিকর্ষণ যতটুকু করবে তার থেকে বেশি তারা আবদ্ধ আছে গ্লুয়নের কারণে এবং সবল নিউক্লিয় বলের কারণে। সো আমরা তাহলে ব্যাখ্যাটা যদি সংক্ষেপে লিখি, সবল নিউক্লিয় বল তাড়িৎ চৌম্বক বল অপেক্ষা 100 গুণ শক্তিশালী হওয়ায় নিউক্লিয়াসে প্রোটনগুলি
একসাথে থাকে। হ্যাঁ, অনেকে এখানে আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক দিয়ে অ্যাকচুয়ালি ব্যাখ্যা দেন। আমরা এত ঝামেলায় যাচ্ছি না, যেহেতু মৌলিক বলের আলোচনা করতেছি, আমরা মৌলিক বল দিয়ে ব্যাখ্যা করতেছি। সো কেউ যদি চান তাহলে আপ কোয়ার্ক ও ডাউন কোয়ার্ক এর ব্যাখ্যাও গ্রহণযোগ্য। একটা প্রোটনের সাধারণত ৩টা কোয়ার্ক থাকে। তো আমি, যারা আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক দিয়ে পড়ছেন তারা ওইভাবে ব্যাখ্যা করেন, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ পূর্ণ নাম্বার পাবেন। যারা কোয়ার্ক কি সেটা জানেনই না, টেনশনেরই দরকার নাই। মৌলিক বল আছে না, সো তড়িৎ চৌম্বক বলের থেকে সবল নিউক্লিয় বল ১০০ গুণ বেশি শক্তিশালী। সো কোনো কাজ নাই অ্যাকচুয়ালি তড়িৎ চৌম্বক বলের, যখন আমাদের সবল নিউক্লিয় বলটা উপস্থিত আছে। সো এটা দিয়ে ব্যাখ্যাটা করে দিলে ইনশাল্লাহ চমৎকারভাবে হয়ে যাবে। ওকে, সো আমাদের তাহলে মৌলিক বলের আলোচনা শেষ। এইবার আমরা গতি সংক্রান্ত নিউটনের যে সূত্রাবলী আছে এইটার ডিটেলস আলোচনায় যাব। তাহলে এইখানে প্রথম সূত্রটা যে ছিল, প্রথম সূত্র, নিউটনের গতির প্রথম সূত্রে অ্যাকচুয়ালি জড়তা এবং বলের ধারণাটা দেয়, এবং এটা হচ্ছে সংজ্ঞামূলক ধারণা যে আমরা বলের ধারণা কোথা থেকে পাবো, এটা প্রথম সূত্র থেকে পাবো। এখন প্রথম সূত্রটা কি ছিল? বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এখন এইখানে প্রথম কোশ্চেন, সুষম দ্রুতি বুঝলাম, ঠিক আছে, সরল পথ কেন? সো এটা আমি একটু পরে ব্যাখ্যা করব কেন সুষম দ্রুতিতে সরল পথে বলা হয়েছে। আগে একটু মাথায় রাখি যে প্রথম সূত্র থেকে, প্রথম সূত্র হতে বলের গুণগত ধারণা পাওয়া যায়। তার এই গুণগত ধারণা মানে সংজ্ঞা, ডেফিনিশন বা সংজ্ঞা। এখন একটু খেয়াল করি আমরা যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, তার মানে স্থিতি জড়তার অবস্থার কোনো পরিবর্তন হবে না। সো আমার বস্তুর ভরবেগের পরিবর্তন হওয়ার জন্য বলটা দরকার। স্থির অবস্থা থেকে গতিশীল যদি আমি করতে চাই একটা বস্তুকে, তার মানে তার ভরবেগের পরিবর্তন হলো, আর ভরবেগের পরিবর্তনের জন্য বাহ্যিক বল প্রয়োজন। আবার একইভাবে একটা বস্তু গতিশীল অবস্থায় ছিল, তাহলে গতিশীল অবস্থায় তার গতির পরিবর্তন করতে চাই, মানে ভরবেগের পরিবর্তন করতে চাই, আবারও বলই লাগবে। এটা গেল আমাদের প্রথম সূত্র। এবার আসি দ্বিতীয় সূত্র। অ্যাকচুয়ালি দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের যে পরিমাণগত ধারণা, মানে সামেশন অফ এফ সমান এম এ যে পাচ্ছি, এটা দ্বিতীয় সূত্র থেকে পাওয়া যায়। তাহলে দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর
ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনটা কি হয় সেদিকেই ঘটে। ঠিক আছে, ওকে। এখন দেখেন আমাদের এইখানে দ্বিতীয় সূত্রটা যেটা ছিল, এই দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই অ্যাকচুয়ালি? দ্বিতীয় সূত্র থেকে আমরা বস্তুর দ্বিতীয় সূত্র হতে বলের পরিমাণগত ধারণা পাওয়া যায়। এখন পরিমাণগত ধারণা মানে কি? সামেশন অফ এফ সমান এম এ, এটা হচ্ছে আমাদের পরিমাণগত ধারণা। তাহলে লব্ধি বল সামেশন অফ এফ সমান এম এ। ওকে, তাহলে গতি সংক্রান্ত নিউটনের দুইটা সূত্র হয়ে গেল। আমরা এখন তৃতীয় সূত্রের আলোচনায় আসবো এবং তৃতীয় সূত্র নিয়ে অনেক কাহিনী করে মানুষজন। আমি অ্যাকচুয়ালি এত কাহিনীতে যেতে খুব অপছন্দ করি, পড়বো বুঝবো, এত কাহিনী না করে। সো আমি তৃতীয় সূত্র নিয়ে টানবো, টেনশন নিয়েন না। সো তৃতীয় সূত্র, বাট আমি ভালোভাবে টানবো, টেনশন নিয়েন না। ওই মানে হচ্ছে এত জ্ঞানীগুণী আলোচনায় জ্ঞানীগুণী টানাটানি এটার মধ্যে আমি নাই, কারণ আমরা এইচএসসির ফিজিক্স পড়তেছি, আমরা এখানে বিজ্ঞানী হইতে আসি নাই। ওকে, তাহলে তৃতীয় সূত্রটা কি? প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এখন এই তৃতীয় সূত্র থেকে কি কি পাওয়া যায়? তৃতীয় সূত্র থেকে অ্যাকচুয়ালি আমরা যেটা পাই সেটা হচ্ছে ভরবেগের যে সংরক্ষণশীলতা সেটা পাই। তাহলে তৃতীয় সূত্র হতে ভরবেগের সংরক্ষণশীলতা পাওয়া যায়। এইবার আমরা একটু মজা করব, এই তৃতীয় সূত্র থেকে একটু মজা করব। প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। চলেন আমরা একটা ঘর্ষণহীন তলে একাধিক বস্তুকে একটার সঙ্গে আরেকটা জোড়া লাগিয়ে ধাক্কা দিব। সো গল্পটা খুব সিম্পল। ধরেন এটা একটা বস্তু, এর সামনে আরেকটা বস্তু, একটা বস্তুর ভর 10 কেজি আর একটা বস্তুর ভর 6 কেজি। 80 নিউটন বল আমি দিলাম। জিজ্ঞেস করলাম এই বস্তুদ্বয়ের মাঝখানে, এটা একটা মসৃণ তল, এটা কি তল? মসৃণ তল। প্রশ্নটা করা হলো বস্তুদ্বয়ের মাঝখানে ক্রিয়া প্রতিক্রিয়া বল কত? তাহলে এই ব্লক দ্বয়ের মাঝখানে ক্রিয়া প্রতিক্রিয়া কত? সো আমি দুটো ব্লক রাখছি, এই দুটো ব্লকের মাঝখানে ক্রিয়া প্রতিক্রিয়া বল কত সেটা আপনাদেরকে বের করতে বললাম। তাহলে চলেন দেখি। এই যে ক্রিয়া প্রতিক্রিয়া তৃতীয় সূত্র। সো আমি যখন 80 নিউটন বল দিচ্ছি, আমি বল দিচ্ছি কাকে? 10 কিলোগ্রামকে। এই 10 কিলোগ্রাম ব্লকটা ধাক্কা দিচ্ছে কাকে? 6 কিলোগ্রামকে। তাহলে 10 এবং 6-এর মাঝখানে ক্রিয়া প্রতিক্রিয়া বল কত সেটা বের করতে হবে। তো আমরা এই সিস্টেমটা একটু স্টাডি করব যে এই সিস্টেমে আসলে কি হচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, এই সম্পূর্ণ সিস্টেম মানে দুটো ব্লক মিলিয়ে 16 কেজি, সম্পূর্ণ সিস্টেমের উপরে বাহ্যিক বল কিন্তু 80 নিউটন। মাথায় রাখবেন যে সম্পূর্ণ সিস্টেমের উপরে বাহ্যিক বল কত? 80 নিউটন। তাহলে এই সিস্টেমের উপরে যদি বাহ্যিক বল 80 নিউটন হয়,
ত্বরণ কি ভিন্ন হবে না ত্বরণ এক হবে? পুরো সিস্টেমের ত্বরণ একই হইতে হবে। একসাথে সংযুক্ত কতগুলা বস্তু ভিন্ন ত্বরণে অগ্রসর হতে পারে না। একসাথে সংযুক্ত বস্তুরা একই ত্বরণে সামনের দিকে আগাবে। তাহলে সম্পূর্ণ সিস্টেমটার যে ত্বরণ এ, তাহলে এ ইকুয়ালস টু 80 ডিভাইডেড বাই 16 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সম্পূর্ণ সিস্টেমের ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখেন 10 কিলোগ্রাম ভরের বস্তুর ত্বরণও 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 6 কিলোগ্রাম ভরের বস্তুরও ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবার একটু আলাদা আলাদাভাবে দুইটা বস্তুকে অ্যানালাইজ করি। 10 কিলোগ্রাম ভরের বস্তু এখানে আছে, 6 কিলোগ্রাম ভরের বস্তু এখানে আছে। এটা 10 কিলোগ্রাম, এটা 6 কিলোগ্রাম। তাহলে 10 কিলোগ্রাম ভরের বস্তুর উপরে এই দিক থেকে একটা বল আছে কত নিউটন? 80 নিউটন। তার ত্বরণ অবশ্যই ডান দিকে হবে এ। তাহলে এখন দেখেন লব্ধি বল সমান কি ভর ইন্টু ত্বরণ বলছিলাম না? তাহলে সামেশন অফ এফ লব্ধি বল সমান ভর 10 ইন্টু ত্বরণ 5। তাহলে লব্ধি বলে এখানে কি 80 নিউটন তো প্রয়োগ করছি, আর একটা বল দেখতেছি না। তাহলে এই যে 6 কিলোগ্রাম ভরের বস্তুর একটা প্রতিক্রিয়া দিচ্ছে, তাহলে এইটা হচ্ছে প্রতিক্রিয়া এফ। তাহলে 80 মাইনাস এফ সমান 50। তাহলে এফ ইকুয়ালস টু 80 মাইনাস 50 মানে 30 নিউটন। তাহলে এখানে প্রতিক্রিয়া পাচ্ছে সে 30 নিউটন, এই জন্যই তার অ্যাক্টিভ হচ্ছে 50 নিউটন। সো এটা হচ্ছে আমাদের 10 কিলোগ্রাম ভরের বস্তুর জন্য। এখন চলেন 6 কিলোগ্রাম ভরের বস্তুর জন্য চিন্তা করি। 6 কিলোগ্রাম ভরের বস্তুটা ক্রিয়া পাচ্ছে কার কাছ থেকে? 10-এর কাছ থেকে। তাহলে 10-এর কাছ থেকে সে কতটুকু ক্রিয়া পাচ্ছে? এই এফ। তাহলে এফ সমান এম কত? 6 ইন্টু এ কত? 5, 30 নিউটন। এখন এইখানে প্রথম যে জিনিসটা খুব ভালো মতো শিখতে হবে, ক্রিয়া প্রতিক্রিয়ার কখনো লব্ধি হয় না। কেন? খেয়াল করেন, এই যে এফটা 6 কিলোগ্রামের উপরে কাজ করতেছে এফ, আবার 10 কিলোগ্রামের উপরেও কাজ করতেছে এফ। সো ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন বস্তুর উপরে কাজ করে, এই কারণে ক্রিয়া প্রতিক্রিয়ার কখনো কি হয় না? লব্ধি হয় না। তাহলে আমাকে যদি অনুধাবনমূলক এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয় পরীক্ষায়, লিখতে বলা হয় যে কেন ক্রিয়া প্রতিক্রিয়ার লব্ধি হয় না, তাহলে অ্যান্সারটা আমরা গুছায় লিখে ফেলি যে ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন বস্তুর উপরে কাজ করে, এ কারণে ক্রিয়া প্রতিক্রিয়ার কোনো লব্ধি হয় না। সো লিখে রাখি, ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন বস্তুর উপর কাজ করে, এ কারণে ক্রিয়া প্রতিক্রিয়ার লব্ধি হয় না। তাহলে এই গেল ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে যে আমাদের যে টানা হেঁচড়া, এই টানা হেঁচড়া। আমি আবার যখন আপনাদেরকে ভরবেগের সংরক্ষণশীলতা পড়াবো তখন তৃতীয় সূত্রে আবার আসবো, যে তৃতীয় সূত্র থেকে কিভাবে ভরবেগের সংরক্ষণশীলতা আসে, কোন বস্তুর উপরে কীরকম বল প্রযুক্ত হচ্ছে, এই প্রত্যেকটা ডিটেলস আমি ইনশাল্লাহ তখন আলোচনা করব। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করব। কেন? কারণ হচ্ছে পরীক্ষায় আসে। সো আমাদের তো এখানকার মৌলিক যে উদ্দেশ্য, এই রিভিশনের মূল উদ্দেশ্য কি? আপনার পরীক্ষায় কিভাবে নাম্বারটা ম্যাক্সিমাইজ করা যায়। ওকে, তাহলে চলেন আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে কোশ্চেন, নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন করো। তাহলে আমরা এখন দ্বিতীয় সূত্র থেকে কোন সূত্রে আসব? প্রথম সূত্রে আসব। সো দ্বিতীয় সূত্রটা কি ছিল? সামেশন অফ এফ সমান এম এ। এখন লব্ধি বল যদি 0 হয়ে যায় তাহলে এম এ ভেক্টরটাই 0। ভর তো 0 হতে পারে না ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী,
এ ভেক্টর সমান 0, এ ভেক্টর মানে ভি ভেক্টর মাইনাস ই ভেক্টর বাই টি ইকুয়ালস টু 0, তার মানে ভি ভেক্টর সমান ইউ ভেক্টর। এই যে এখন আমরা প্রথম সূত্রে একটা কথা বলছিলাম, সেই কথায় আমি ফেরত যাব, যে কেন কথাটা বলছিলাম এখন আপনারা এখান থেকে বুঝবেন। দুটো ভেক্টর পরস্পর সমান, তার মানে তাদের মানও সমান, তারা একই দিকে কাজ করে। সো চলুন আমরা একটু প্রথম সূত্র যখন লিখেছিলাম, প্রথম সূত্রে কি লিখছিলাম সেটা একটু দেখি। বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে এই জায়গায় এই যে সরল পথে চলতে থাকবে, কথাটা লিখছিলাম এবং আমি বলছিলাম এই জায়গাটা আমি হাইলাইট করব। তাহলে খেয়াল করি সরল পথ কেন বলা হয়েছে, কারণ হচ্ছে আমাদের যদি বাহ্যিক বল প্রযুক্ত না হয় বেগ ভেক্টরের পরিবর্তন হতে পারে না। আর একটা ভেক্টর পরিবর্তিত হবে না মানে কি, তার শুধু মান যে অপরিবর্তিত থাকবে তা না, মানের পাশাপাশি তার দিকও কি থাকতে হবে, অপরিবর্তিত থাকতে হবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এইখানে খেয়াল করি স্থির বস্তুকে স্থির থাকতে হবে, আর গতিশীল বস্তু শুধু সুষম দ্রুতিতে চলবে তা না, গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। সো এরপরে স্টেটমেন্টটুকু এখানে লিখে দিবেন, তাহলেই হয়ে গেছে। ওকে, সো তাহলে আমাদের গতি সংক্রান্ত নিউটনের সূত্রাবলী এখানেই শেষ। এইবার আমরা অ্যাকচুয়ালি এখন চ্যাপ্টারের মূল কন্টেন্টের মধ্যে প্রবেশ করব আস্তে আস্তে। প্রথমটা যে কন্টেন্টটা আলোচনা করব সেটা হচ্ছে সুতার টান বল। এইটা নিয়ে মানুষজন প্রচুর টানাহেঁচড়া করে, ভাই ভরহীন সুতা না ভরযুক্ত সুতা, বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, আমরা এইসব টানাহেঁচড়ায় যাব না, যা আমাদের প্রয়োজন সেটা নিয়ে আমরা টানাহেঁচড়া করব। তো সুতার টান বল অ্যাকচুয়ালি কোথা থেকে উদ্ভব হয়, আগে সেই জিনিসটা আমরা মাথায় রাখি। যে কোনো বস্তুর একটা স্থিতিস্থাপক ধর্ম আছে, স্থিতিস্থাপক প্রপার্টি বা ধর্ম থাকে। তাহলে একটা সুতাকে যখন আমরা বাহ্যিকভাবে বল দিচ্ছি, সুতার স্থিতিস্থাপক ধর্মটা চাচ্ছে সুতাটা প্রসারিত না হোক। তাহলে স্থিতিস্থাপক ধর্মের কারণে যে প্রত্যয়নী বল সেইটা টান বলের উদ্ভব করে। এইটা আপনার জানাটা জরুরি। কেন? কারণ জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্নে ব্যাখ্যা থাকতে পারে। সো তাহলে আমরা একটু মাথায় রাখি, ধরেন এটা একটা সুতা, এই সুতার ডান দিক থেকে একটা বল দিলাম এফ, বাম দিক থেকে একটা বল দিলাম এফ। সো আমরা এখানে সবসময় সমমানের বল হিসেবে চিন্তা করব। অসম বল আসলে কি হবে সেটার আলোচনা একাডেমিক্যালি আমি এইচএসসিতে করি না, কারণ অসম বল নিয়ে টানাহেঁচড়া নেই, আমরা সবসময় সমবল নিয়ে টানাহেঁচড়া করবো। অসম বল হলে অনেকগুলো ঝামেলা আছে, বিশেষ করে ভরহীন সুতা হইলে সর্বনাশ। অসম বল যদি হয় এবং ভরহীন সুতা হয় তাহলে অসীম ত্বরণ হবে, সো ওই দিকে যাব না। আমরা একটা সুতার দুই পাশে যদি সমান মানের দুটো বল দেই, তাহলে সুতার ভিতরে যে প্রত্যয়নী বলটা আছে, সুতাকে প্রসারিত হতে দিতে যে বাধা দিবে, প্রত্যয়নী বলের কারণে টান বলের উদ্ভব হবে। তাহলে সুতার স্থিতিস্থাপক ধর্মের দরুন সুতার ভিতর যে প্রত্যয়নী বল কাজ করে তাই সুতার টান বলের উদ্ভব ঘটায়। তাহলে টান বল কোথা থেকে আসে সেটা বুঝলাম। এখন আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে টান বল কোন দিকে কাজ করে। তাহলে আমি যদি বাহ্যিকভাবে বল দেই, টান বল কাজ করবে কি সুতার ভিতরের দিকে। তাহলে টান বল কাজ করে এক, বাহ্যিকভাবে বল প্রয়োগে টান বল সুতার ভিতরের দিকে কাজ করে। এখন যদি আমরা একটা বস্তুকে ঝুলিয়ে দিই সুতার সাহায্যে, ধরেন কোনো একটা দৃঢ় অবলম্বন থেকে একটা সুতার সাহায্যে একটা ভারী বস্তুকে ঝুলিয়ে দিলাম, তাহলে সুতার সাহায্যে একটা ভারী বস্তুকে ঝুলিয়ে দিলাম।
এখন এই সিনারিওতে টান বল কোথা থেকে আসবে? দেখেন, সুতার নিচে যে ভারী বস্তু ঝুলানো আছে ওর ওজন ডাব্লিউ সমান mg, সুতাটাকে টান টান বা প্রসারিত করতে চাবে, তাহলে সুতার ভিতরে একটা অভ্যন্তরীণ প্রত্যয়নী বল আসবে যে সুতাটাকে সে প্রসারিত হতে দিতে চাবে না, ওই প্রত্যয়নী বল থেকে টান বলটি আসবে। তাহলে টি সমান এখানে mg। তাহলে সুতার নিচে ওজন ঝুলালে টান বল ঝুলন বিন্দুর দিকে কাজ করে। সুতার নিচে ওজন ঝুলালে টান বল ঝুলন বিন্দুর দিকে কাজ করে। তাহলে টান বল কি এবং কেন সেটা নিয়ে আমাদের আশা করি ইনশাল্লাহ কোনো কনফিউশন নাই। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল এবং সুতার টান বল দেখব, যে কেন্দ্রমুখী বলের সাথে সুতার টান বলের সম্পর্কটা কি। তাহলে এখানে আমি দুটো জিনিস পড়াবো, এক হচ্ছে অনুভূমিক বৃত্তাকার পথ, তাহলে অনুভূমিক বৃত্তাকার পথটা হচ্ছে সিলিং ফ্যানের মোশনটা। এখানে প্রথমে একটা জিনিস বলে নেই, এইটা অ্যাকচুয়ালি গোটা চ্যাপ্টারে আমি মেইনটেইন করব, সেটা হচ্ছে দুনিয়াতে কেন্দ্রবিমুখী বল বলে কিছু নাই, এই ব্যাপারে আমার কোনো দ্বিধাও নাই। তাহলে কেন কেন্দ্র বিমুখী বলের আলোচনা করা হয়েছে? জিনিসটাকে সহজভাবে রিপ্রেজেন্ট করার জন্য। তো আমি অ্যাকচুয়ালি পুরো চ্যাপ্টার জুড়ে যত জায়গায় আছে আমি কেন্দ্র বিমুখী বল দিয়েই বুঝাবো। কেন? কারণ হচ্ছে আপনার কাছে জিনিসটা যাতে কঠিন না লাগে। দেখেন, আপনি বুঝতে যাই কিছু বুঝতেই পারলেন না, দিন শেষে পরীক্ষায় যে একেবারে মানে হচ্ছে সর্বশান্ত হয়ে আসলেন, তাহলে তো লাভ হইল না। সো মানে হচ্ছে যারা কেন্দ্রমুখী বলের কনসেপ্ট বোঝেন বোঝেন আলহামদুলিল্লাহ, কিন্তু যারা কেন্দ্রমুখী বলের কনসেপ্টটা ভালো মতো ধরতে পারেন না, আপনারা ধুমধাম কেন্দ্র বিমুখী বল দিয়ে ম্যাথ করবেন ইনশাল্লাহ। সো স্যাররাও বইয়ে এটার অবতারণা এই কারণে করছেন যে জিনিসটাকে বিশ্লেষণ করাটা ইজিয়ার হয়। সো অ্যাকচুয়াল গল্পটা কি? অ্যাকচুয়াল গল্প হচ্ছে একটা বস্তু যখন বৃত্তাকারে ঘোরে তখন তার কেন্দ্রমুখী বল লাগে, কেন্দ্রমুখী বল ছাড়া বৃত্তাকারে ঘুরতে পারবে না। তাহলে এই কেন্দ্রমুখী বলটাকেই টান বলটা যোগান দেয়, মানে টান বল কেন্দ্রমুখী বলের যোগান দেয়। সো এই জন্য টান বল আর কেন্দ্রমুখী বল সমান হয়, কিন্তু দুইটা বল একই দিকে আসলে আমাদের মাথা আউলায় যায়, আরে দুইটা বল একই দিকে কাজ করতেছে, তাহলে যোগ করে লব্ধি বের করতে হবে। সো এই কারণে আমি বলবো সব জায়গায় আমি কেন্দ্র বিমুখী বল দিয়ে আপনাদেরকে বুঝাবো, জাস্ট মাথায় রাখবেন কেন্দ্র বিমুখী বল বলে কিছু নাই। সো আমার বলা শেষ, এবার আমরা করতে শুরু করি। দেখেন, তাহলে এখানে বস্তুটা পরিধির উপরেই আছে, পরিধি থেকে বের হচ্ছে না। টান বল কাজ করবে কোন দিকে? সুতা যে বিন্দুতে বাধা আছে সেই বিন্দুর দিকে। তাহলে সুতা যে বিন্দুতে বাধা আছে সেই বিন্দুর দিকে টান বল কাজ করবে। চিত্রটা একটু বড় করে আঁকবো আমি, কারণ এখানে টিটা ছোট হয়ে যাচ্ছিল অনেক। এই তো চমৎকার। টান বল কাজ করবে ভিতরের দিকে, সুতা যে বিন্দুতে বাধা সেই বিন্দুর দিকে। ওজন এমজি খাড়া নিচের দিকে কাজ করবে। আর কেন্দ্র বিমুখী যে বল আছে, আসলে এটা কেন্দ্রমুখী বল, এমভি স্কয়ার বাই আর এদিকে কাজ করবে। তাহলে টি ইকুয়ালস টু এমভি স্কয়ার বাই আর বা এম ওমেগা স্কয়ার আর। তাহলে অনুভূমিক বৃত্তাকার পথে টান বলের সাথে ওজনের কোনো সম্পর্কই নেই। টান বলের সাথে ওজনের সম্পর্ক নেই। এটা হচ্ছে আমাদের অনুভূমিক বৃত্তাকার পথের কাহিনী। এখন যদি উলম্ব বৃত্তাকার পথ হয়, এইখানে আগে একটা জিনিস বলে নেই, এটা নিয়ে আবার অনেকে মারামারি করে। সমকৌণিক বেগ বজায় রাখতেছি আমি এখানে, আমার কিন্তু সব জায়গায় রৈখিক বেগ বা কৌণিক বেগের মান সমান। সো এই থিওরিগুলা কিসের জন্য প্রযোজ্য? ওমেগা কনস্ট্যান্ট এটার জন্য প্রযোজ্য। ওমেগা যদি ভ্যারি করে সেই জন্য থিওরিগুলো আলাদা হবে। সো আমরা এখানে শুধুমাত্র কি করতেছি? সমকৌণিক বেগ ওমেগা বজায় রাখতেছি, এবং সেই জন্যই আমরা অ্যাকচুয়ালি এই কাজগুলা করতেছি। ওকে, তাহলে এখন দেখেন,
আমরা যদি উলম্ব বৃত্তাকার পথ ফলো করি, বৃত্ত ভালো হয় না, একটা সুন্দর বৃত্ত আঁকি। চমৎকার একটা বৃত্ত আঁকবো। ইয়েস, ভাল লাগতেছে দেখে। এই যে একটা চমৎকার বৃত্ত, গোল্লা। তাহলে এই যে বৃত্তটা আছে, এই বৃত্তে আমাদের একটা বস্তু ঘুরতেছে বৃত্তের পরিধির উপরে। তাহলে বস্তুটা যদি এখান থেকে থিটা কোণ তৈরি করে এখানে আসে, সে কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে তার যে ওজনটা আছে mg সোজা নিচের দিকে কাজ করবে, ওজনের যে উপাংশ ভিতর দিকে কাজ করবে সেটা mg sin থিটা, টান বলটি এখানে কাজ করবে, কেন্দ্র বিমুখী বল mv²r বাইরের দিকে কাজ করবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে t প্লাস mg sin থিটা ইকুয়ালস টু mv²r। তাহলে t ইকুয়ালস টু mv²r মাইনাস mg sin থিটা। তাহলে এটা হচ্ছে উলম্ব বৃত্তাকার পথে সুতার টান বল, ঠিক আছে। এখন আমাদের এই যে উলম্ব বৃত্তাকার পথে যখন আমরা টান বলের কথাটা চিন্তা করতেছি, টান বলটা কিন্তু আর ধ্রুব নেই, এক এক বিন্দুতে এক এক রকম হচ্ছে। তাহলে কোথায় টান বলটা ম্যাক্সিমাম হবে, কোথায় টান বলটা মিনিমাম হবে, এইগুলা নিয়ে আমরা এখন একটু আলোচনা করি, চলেন। সো উলম্ব বৃত্তাকার পথে সুতার যে টান বলটা আছে, এই টান বলটা আমরা অ্যাকচুয়ালি যেটা পেয়েছি এইটাকে নিয়ে এখন টানা হেঁচড়া করতে থাকবো আমরা। সো চিত্রটা এখানে থাকুক। এখন দেখি আমাদের এই থিটা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে টান বল চেঞ্জ হবে। তাহলে যদি ঘূর্ণন পথের সর্বোচ্চ বিন্দুতে বস্তুটা থাকে, বস্তুটা কোথায় থাকবে? ঘূর্ণন পথের সর্বোচ্চ বিন্দুতে। তাহলে ঘূর্ণন পথের সর্বোচ্চ বিন্দু এইখানে। এই জায়গায় আমাদের টান বলটি নিম্নমুখী, ওজন mg নিম্নমুখী, আর mv²r বহির্মুখী। তাহলে এইখানের টান বলটা আসলে মিনিমাম টান বল, টি মিনিমাম। তাহলে টি মিনিমাম হবে ঘূর্ণন পথের সর্বোচ্চ বিন্দুতে। তাহলে টি মিনিমাম প্লাস mg সমান mv²r। তাহলে টি মিনিমাম ইকুয়ালস টু mv²r মাইনাস mg। এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সর্বোচ্চ কত বেগে সুতাকে ঘোরানো যাবে, টি মিনিমাম দিয়ে হিসাব করেন না কেন? কারণ সর্বোচ্চ কত বেগে ঘোরাতে পারবেন সেটা যদি জিজ্ঞেস করে, সেক্ষেত্রে সুতা তো এইখানে ছিঁড়বে না, এখানে টান বলটা মিনিমাম। তাহলে সর্বোচ্চ কত বেগে ঘোরাতে হবে সেটা আপনি এখান থেকে বের করতে পারবেন না, বের করতে পারবেন সর্বনিম্ন কত বেগে ঘোরানো যাবে, কারণ টি মিনিমামের সর্বনিম্ন মান হবে 0। তাহলে বস্তুকে সর্বনিম্ন কত বেগে উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো যাবে জানতে চাওয়া হলে জিরোর থেকে কম টান বল তৈরি করতে পারবেন না, সবচেয়ে কম টান বল টি মিনিমাম 0 তৈরি করতে পারবেন। তাহলে mv²r সমান হয়ে যাবে mg, তাহলে v সমান √rg। এটা হচ্ছে সর্বনিম্ন যে বেগে আপনি অ্যাকচুয়ালি কি করতে পারবেন, একটা বস্তুকে সুতার সাহায্যে বেঁধে ঘোরাতে পারবেন, এটা হচ্ছে সর্বনিম্ন বেগ। এখন সর্বোচ্চ কত বেগে ঘোরানো যাবে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে এখন একটা জিনিস খেয়াল করি, বস্তুটা যদি একদম ঘূর্ণন পথের সর্বনিম্ন বিন্দুতে থাকে, এইখানকার যে টান বল, এই টান বলটা ম্যাক্সিমাম টান বল। কেন? কারণ ওজনও নিচের দিকে কাজ করতেছে, কেন্দ্র বিমুখী বলও নিচের দিকে কাজ করতেছে। তাহলে ঘূর্ণন পথের সর্বনিম্ন বিন্দুতে টান বল সর্বোচ্চ, টি ম্যাক্স ইকুয়ালস টু mv²r প্লাস mg। তাহলে
সুতাটা সর্বোচ্চ যে টান বল সহ্য করতে পারে সেটা এখানে বসালে আমরা উলম্ব বৃত্তাকার পথে সর্বোচ্চ বেগ পাবো। তাহলে টি ম্যাক্সটা হচ্ছে সুতার অসহ বল বসিয়ে সর্বোচ্চ বেগ পাওয়া যাবে। মানে যদি অধ্যায় ৭-এর সঙ্গে কম্বাইন করে আপনাকে কোশ্চেন করে, যে অধ্যায় ৭-এ থাকে না যে অসপীড়ন এত, তাহলে অসবল এত, তাহলে সর্বোচ্চ কত বেগে ঘোরানো যাবে সেটা আপনি এই টি ম্যাক্সে সর্বোচ্চ বল বা অসবল বসিয়ে যে বেগটা পাবেন সেটা হচ্ছে ঘূর্ণন পথে সর্বোচ্চ বেগ। তাহলে এই ছিল কেন্দ্রমুখী বল এবং সুতার টান বলের একেবারে ডিটেলস আলোচনা, এবং কি কখন কি ম্যাথ করবেন সব কিন্তু বলে দিলাম। এখন আমরা এইখানে অ্যাকচুয়ালি আরেকটা জিনিসের আলোচনা করে ফেলতে পারি, সেটা হচ্ছে আমি যখন একটা মানে হচ্ছে বালতিকে সুতায় বেঁধে ঘুরাবো, ধরুন কোনো একটা বালতিকে সুতায় বেঁধে ঘুরাচ্ছি কিন্তু বালতি থেকে কোনো পানি পড়তেছে না, বা হচ্ছে একটা জন মোটর সাইকেল আরোহী সে উলম্ব বৃত্তাকার পথে ঘুরতেছে কিন্তু সে পড়ে যাচ্ছে না, তাহলে বালতিকে সুতায় বেঁধে ঘুরালে যদি পানি না পড়ে অথবা উলম্ব বৃত্তাকার পথে মোটর সাইকেল আরোহী সর্বোচ্চ বিন্দুতেও পড়ে না গেলে। খেয়াল করি এই যে সিনারিওগুলো এগুলো অলরেডি ডিসকাস করে ফেলছি কোথায়, এই যে টি মিনিমাম, আমার একদম সর্বোচ্চ বিন্দুতে কেউ যদি স্ট্যাবল থাকে তাহলে আসলে কি হয়, টি মিনিমামটা জিরো হয়ে যায়। এখন টান বল বাদ দেন, টান বল বাদ দিয়েও যদি আপনি চিন্তা করেন, চলেন আমরা একটু একটা কাজ করি, এটাকে একটু এই বৃত্তটাকে একটু কপি করে নিয়ে আসি। আমাদের বৃত্তটা দরকার ছিল। সো এখন এই যে বৃত্তটা আছে এই বৃত্তাকার পথের একেবারে সর্বোচ্চ বিন্দুতে আসি, এখানে একটা বালতি আছে, এই বালতির মধ্যে পানি রাখবো, তাহলে সুতা দিয়ে বালতিটাকে বাঁধা আছে, বালতি থেকে পানি পড়তেছে না, তার মানে এখানকার কেন্দ্র বিমুখী বল mv²/r এবং এইখানকার যে ওজন mg, এই দুইটা সমান, এটা হচ্ছে আমরা কমন ব্যাখ্যা দিই। আসল ঘটনাটা হচ্ছে এই ওজনটা কেন্দ্রমুখী বলের যোগান দেয়, ওজনটা ব্যয় হয়ে যাচ্ছে কেন্দ্রমুখী বল তৈরি করতে, এই কারণে পানি আর পড়ার সুযোগ পাচ্ছে না। সো যেভাবে আপনি বুঝেন mg সমান mv²/r, তাহলে v সমান √r(g)। এটা হলে একটা বালতিকে আপনি যদি বেঁধে সুতার সাহায্যে বেঁধে বালতিতে পানি রেখে উলম্ব বৃত্তাকার পথে ঘুরান, কোনো পানি ছিটকে বাইরে আসবে না, অথবা একজন মোটর সাইকেল আরোহী উনি বৃত্তাকার পথে গেলেও উনি পড়ে যাবেন না। ওকে, হয়ে গেল। এইবার আসবো কপিকল বা পুলি ও সুতার টান বল। এখান থেকে অনেকগুলা চমৎকার সব সিনারিও হবে, আমি একটার পর একটা আপনাদেরকে সিনারিও শিখাইয়া যাব। প্রথম কথা, দয়া করে এখান থেকে কোনো কিছু মুখস্থ করবেন না, আমি এক একটা সিনারিও দিয়ে আপনাদেরকে বুঝাবো সহজ করার জন্য। সূত্রগুলো দয়া করে মুখস্থ করবেন না। কেন মুখস্থ করব না? কারণ সূত্র মুখস্থ করলে পরীক্ষায় এত সূত্র মনে থাকবে না। সো প্রথমেই ১ নাম্বার যে সিনারিওটা কপিকল বা পুলির ক্ষেত্রে করব, সেটা হচ্ছে একটা পুলি বা কপিকল আছে,
এর দুই পাশে দুটো বস্তু ঝুলিয়ে দিব। অবশ্যই অসমান ভরের বস্তু m1, এই পাশে একটা বস্তু ঝুলালাম m2। তাহলে যদি m1 m2 থেকে বড় হয়, m1 ইজ গ্রেটার দ্যান m2, সবসময় মাথায় রাখবো একই সুতায় টান বল একই হবে। সুতায় যতক্ষণ পর্যন্ত গেরো দেওয়া না হচ্ছে, গিট্টু না মারা হচ্ছে, ততক্ষণ সুতার টান বল চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এইখানে দুটো সুতাতে টান বল এক, এবং টান বল কাজ করবে কপি কলের দিকে। তাহলে এইখানে অলওয়েজ মাথায় রাখবো সুতার টান বল সর্বদা কপিকল অভিমুখে ক্রিয়া করবে। তাহলে এখানে টান বল কাজ করবে কপিকল অভিমুখে, টি টি। এখন একটা জিনিস খেয়াল করি, ত্বরণটা খুব সহজে বের করা যায়, মানে কোনো রকম ঝামেলা ছাড়া। ত্বরণ এ সমান লব্ধি বল ডিভাইডেড বাই মোট ভর বা সিস্টেমের ভর। এখন একটু দেখেন, m1 যদি m2 থেকে বড় হয়, m1 ভরের যে ওজনটা m1g, এ চাবে পুরা সিস্টেমটাকে নিচের দিকে নামাতে। ফিল করতে শিখেন জিনিসটা। m1g চাচ্ছে সিস্টেমটাকে নিচে নামাই, m2g কি চাচ্ছে? না না, নামিস না, ধরে রাখতে চাচ্ছে। তাহলে m1g কে বাধা দিচ্ছে m2g। তাহলে লব্ধি বল m1g মাইনাস m2g। ওই আবার এখানে এটা চিন্তা করেন না, স্যার স্যার এটা তো একই সরলরেখায় কাজ করে না। জিনিসটা ওখান থেকে না। সো আমি বুঝানোর জন্য লব্ধি বল বুঝাচ্ছি, মানে সিস্টেমটা কিভাবে ওয়ার্ক করতেছে। যে আমার m1g এখানে কাজ করতেছে নিচের দিকে, সে পুরো সিস্টেমটাকে নিচের দিকে নামাতে চাচ্ছে, m2g সিস্টেমটাকে ধরে রাখতে চাচ্ছে। আপনারা যদি এই যে এইখানে বস্তু দুটাকে এইভাবে যদি সোজা করে দিতাম, আমি যদি এই রশিটাকে সোজা করে দিতাম, তাহলে দেখেন তো গল্পটা কি হয়। রশিটাকে সোজা করে দিলে গল্পটা কিন্তু এরকম হয়, এইদিকে m1g, এইদিকে m2g। তাহলে m1g m2g থেকে বড়, তাহলে এই দিকে যাইতো রশিটা, ঠিক আছে, ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা হচ্ছে ত্বরণ। আর এই ত্বরণটা যদি আমরা যে কোনো একটা জায়গায় ইকুয়েশনে বসাই, ধরেন m1 ভরের বস্তুর জন্য, m1 ভরের বস্তুর জন্য দেখেন ক্লাসের শুরুতে শিখেছি লব্ধি বল সমান হচ্ছে এম এ। এখন এখানে m1 ভরের বস্তু নিচের দিকে নামে, তাহলে ত্বরণ এ নিচের দিকে। তাহলে m1g মাইনাস টি সমান m1 এ, টি সমান m1 জি মাইনাস এ। খেয়াল করি, এই যে m1g মাইনাস টি সমান হবে m1 এ, এখান থেকে m1g মাইনাস টি, এই যে m1g মাইনাস এ। তাহলে এখন এর মানটা এখানে বসায় দিলে টি যেটা পাবো সেটা হচ্ছে 2 m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। আমি আর প্রতিপাদনে যাচ্ছি না, আপনারা চাইলে প্রতিপাদনটা করে দেখতে পারেন যে আমাদের যে টান বল টিটা এটা আসবে। আপনি যদি এখানে জি মাইনাস এ বসান, এই যে এখানে এটা এখানে বসায় দিতে পারেন। আচ্ছা আমি একটু দেখাই দিই, ডান পাশে একটু দেখাইতে তো আপত্তি নেই। সো জায়গা যেহেতু আছে, m1 জি মাইনাস m1 এ হচ্ছে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে আমি যেটা করব, m1 যেটা কমন নিব, m1 জি কমন নিলে 1 মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে m1g m1 প্লাস m2 মাইনাস m1 প্লাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন দেখেন এখান থেকে m1 m1 কাটাকাটি যাচ্ছে, 2m2 m1, এই যে টি সমান 2m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। কিন্তু আবারও বলতেছি মুখস্থ করেন না। কেন? মুখস্থ করতে গেলে প্যাচ লাগবে। আমি এখন আপনাদেরকে ডিরেক্টলি একটা ম্যাথ দিয়ে গোটা জিনিসটা বুঝাবো। সো চলেন আমরা ম্যাথ করি।
সো আমি এখন আপনাদেরকে একটা কমন সিম্পল একটা ম্যাথ দিব কোশ্চেন। একটি কপি কলের দুই পাশে যথাক্রমে 10 কেজি ও 6 কেজি ভরের বস্তু বেঁধে পাশাপাশি অবস্থান হতে ছেড়ে দেওয়া হলে 0.2 সেকেন্ড পর বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ও সুতার টান নির্ণয় করো। দেখেন আমি আপনাদেরকে সূত্র মুখস্থ করতে নিষেধ করছি, যে কোনো সূত্র মুখস্থ করব না, তাহলে ম্যাথ করব কেমনে? সূত্রই যদি মুখস্থ না করলাম ম্যাথ করব কেমনে সেটা আমরা শিখবো, যে কোনো রকম সূত্র ছাড়াও ম্যাথগুলো ইজিলি করে ফেলা যায়, ঠিক আছে? তো চলেন আমরা এখন একটা কপি কলের দুই পাশে দুইটা বস্তু রাখছি 10 কিলোগ্রাম এবং 6 কিলোগ্রাম ভরের, একটা সুতার সাহায্যে দুইটা বস্তুকে বেঁধে একই অবস্থান থেকে ছেড়ে দিয়েছি। তাহলে শুরুতে বস্তুদ্বয়ের মধ্যবর্তী অবস্থান 0, মধ্যবর্তী দূরত্ব 0, শুরুতে তারা পাশাপাশি আছে। এখন এটা হচ্ছে 10 কেজি, এটা 6 কেজি। তাহলে 10 কেজি ভরের বস্তুটা এ ত্বরণের নিচে নামবে, 6 কেজি ভরের বস্তুটা এ ত্বরণে উপরে উঠবে। এখন গল্পটা হচ্ছে 0.2 সেকেন্ড পরে এদের অবস্থাটা যদি আমরা বিবেচনা করি, 0.2 সেকেন্ডে ভারী বস্তুটা আর একটু নিচে নামবে, হালকা বস্তুটা উপরে উঠবে। তাহলে জিনিসটা বুঝেন, 0.2 সেকেন্ডে ভারী বস্তুটা যতটুকু নিচে নামবে হালকা বস্তুটা ঠিক ততটুকুই উপরে উঠবে। তাহলে 0.2 সেকেন্ডে ভারী বস্তু যদি নিচের দিকে নামে এস দূরত্ব, হালকা বস্তু উপরের দিকে উঠবে এস দূরত্ব, তাহলে তাদের মধ্যবর্তী ব্যবধান হবে কিন্তু 2s। সো তাহলে ম্যাথটা করার সময় এই জিনিসটা খুবই জরুরি বোঝা, যে একজন এস দূরত্ব নিচে নামলে আরেকজন এস দূরত্ব উপরে উঠবে, সো মধ্যবর্তী দূরত্ব হবে 2s। তাহলে আমাদেরকে এসটা বের করার জন্য শুরুতে কি লাগবে? ত্বরণটা লাগবে। তাহলে ত্বরণটা কিভাবে বের করব আমরা? তাহলে বস্তুটার 10 কিলোগ্রামের ওজন 10 ইন্টু 9.8 নিচের দিকে কাজ করবে, এখানে টান বল টি কাজ করবে উপরের দিকে। সো আমি বলছি সূত্র মুখস্থ করাবো না। তাহলে 10 কিলোগ্রাম ভরের বস্তুর জন্য 10 কিলোগ্রাম ভরের বস্তুর জন্য 10 ইন্টু 9.8 মানে 98 নিচের দিকে মাইনাস টি সমান 10 এ, এটা ইকুয়েশন 1। এবার 6 কিলোগ্রাম ভরের বস্তুর জন্য 6 কিলোগ্রাম ভরের বস্তু সে কিন্তু উপরে উঠতেছে, তাহলে এখানে টান বল টিটা বড় কার তুলনায়? 6 ইন্টু 9.8 এর তুলনায়। তাহলে বড় টি, টি মাইনাস 6 ইন্টু 9.8 58.8 ইকুয়ালস টু 6 এ, ইকুয়েশন 2। তাহলে যদি আমরা 1 যোগ 2 করি, খেয়াল করেন 1 যোগ 2 করলে টি টি কাটাকাটি চলে গেল, 98 মাইনাস 58.8, 98 মাইনাস 58.8 সমান 16 এ। তাহলে এখান থেকে ত্বরণ এ ইজিলি বের হয়ে গেল না? তাহলে 98 থেকে 58.8 যদি বাদ দিয়ে 98 মাইনাস 58.8 ডিভাইডেড বাই হচ্ছে 16, তাহলে এখানে আমরা যেটা পাবো 2.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবার
0.2 সেকেন্ড পরে এদের মধ্যবর্তী দূরত্ব জানতে চাওয়া হয়েছে। তাহলে 0.2 সেকেন্ড পরে মধ্যবর্তী দূরত্ব জানার জন্য আগে এস বের করব। এস সমান v0t প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস ইকুয়ালস টু v0টা হচ্ছে 0, টি হচ্ছে 0.2 প্লাস হাফ এ হচ্ছে 2.45 এবং টি স্কোয়ার 0.2 হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি এস যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0.5 ইন্টু 2.45 ইন্টু 0.2 স্কোয়ার। সো আমরা যে ভ্যালুটা পাচ্ছি 0.049 মিটার, 0.049 মিটার। তাহলে মধ্যবর্তী দূরত্ব টু এস 0.098 মিটার। তাহলে 0.2 সেকেন্ড পরে এদের মধ্যবর্তী দূরত্ব হবে কত হবে সেটা বের হয়ে গেল। আর সুতার টান নির্ণয় করতে হবে। খুবই চমৎকার, এর মান যে কোনো একটা সমীকরণে বসান। তাহলে এ এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এর মান যদি 1 নম্বর সমীকরণে বসান 98 মাইনাস টি, 98 মাইনাস টি সমান 10 ইন্টু এ 2.45। তাহলে টি ইকুয়ালস টু 98 মাইনাস 24.5। তাহলে 98 মাইনাস 24.5 যেটা আসবে সেটা হচ্ছে 73.5 নিউটন। তাহলে এই যে দেখেন, আমার কিন্তু কপিকল বা পুলি এবং সুতার টান বলের যে প্রথম সিনারিওটা, এই সিনারিওতে কিচ্ছু মুখস্থ রাখতে হচ্ছে না। মুখস্থ না রেখে কিন্তু আপনি অঙ্কটা পারতেছেন। ওকে, এরপর আমরা সেকেন্ড সিনারিওতে চলে যাব। অনুভূমিক যে তল আছে, মসৃণ অনুভূমিক তল ও পুলি। মসৃণ অনুভূমিক তল ও একটি পুলি। তাহলে মসৃণ অনুভূমিক তলে যদি একটা মাত্র পুলি থাকে, আমি এই ম্যাথগুলা ডিরেক্টলি ম্যাথ আকারে করাই, থিওরি না করে ম্যাথ করাই, তাহলে হচ্ছে একেবারে আপনাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। সো ধরেন আমার এইখানে এটা একটা মসৃণ তল আছে, এই মসৃণ তলের উপরে একটা বস্তু রাখলাম। লেটস সে এখানে একটা বস্তু রাখলাম, এটা হচ্ছে 10 কেজি ভরের। এইখানে একটা কপিকল বা পুলি দিয়ে দিলাম, এইখানে একটা বস্তু রাখলাম 4 কেজি ভরের। তাহলে এই সিস্টেমের জন্য ত্বরণ এবং সুতার টান বল কত হবে সেটা বের করতে বলা হলো। খুবই ভালো কথা। তাহলে চলেন চিত্রটাকে কপি করি, আমি চিত্রটাকে আনঅল্টার্ড রাখবো। ওকে, চিত্রটাকে আনঅল্টার্ড রেখে আমরা এখানে এটা 4 কিলোগ্রাম, তাহলে এইখানে আমাদের যে ওজন আছে 4 কিলোগ্রামের যে ওজন, সেই ওজনটা নিচের দিকে কাজ করবে 4 ইন্টু 9.8। এখানে একটা টান বল টি কাজ করবে, এখানে টান বল টি কাজ করবে। এটা 10 কিলোগ্রাম। তাহলে দেখেন 4 কিলোগ্রাম অবজেক্টটার জন্য আমাদের এখানে ত্বরণটা কাজ করবে কোন দিকে? অবশ্যই এই দিকে, কারণ যেহেতু মসৃণ তল, অল্প একটু বল পেলেও এই ব্লকটা কিন্তু ডান দিকে সরে যাবে। তার 10 কিলোগ্রাম ভরের যে ব্লকটা, এটার জন্য অতি অল্প বলে এটাকে ডান পাশে সরাবে মসৃণ তল বলে। তাহলে 4 কিলোগ্রাম ভরের যে বস্তুটা আছে, এই বস্তুর জন্য যে গতির বলের লব্ধি বল 4 ইন্টু 9.8 মাইনাস টি সমান 4 ইকুয়েশন 1। আর 10 কিলোগ্রাম ভরের বস্তুর জন্য, তাহলে 10 কিলোগ্রাম ভরের বস্তু ডান দিকে সরতেছে এই সুতার টান বল টি এর কারণে। তাহলে টি সমান 10, টি ইকুয়ালস টু 10। ইকুয়েশন 2 অঙ্ক শেষ। যোগ করি দুইটাকে, 4 ইন্টু 9.8 39.2 হবে, ইকুয়ালস টু 14। তাহলে এ ইকুয়ালস টু
4 ইন্টু 9.8, 4 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 14, এটা আমাদেরকে দিবে হচ্ছে 2.8 মিটার পার সেকেন্ড। আর 2 নম্বর সমীকরণ থেকে t equals to 10 into a 2.8, 28 নিউটন। কাজ শেষ। দেখছেন, আমাদের সূত্র জানার দরকার নেই, আপনি যা সমীকরণ ফর্ম করতে শিখেন আপনি কিন্তু পেরে যাবেন ইনশাল্লাহ। ওকে, আমরা আরও সিনারিও দেখব কপিকল বা পুলির। সো থার্ড যে সিনারিওটা দেখব সেটা হচ্ছে মসৃণ অনুভূমিক তল কিন্তু দুই পাশে দুইটা পুলি থাকলে কি হবে। সো থার্ড সিনারিও, মসৃণ অনুভূমিক তল ও দুইটি পুলি। তাহলে মসৃণ অনুভূমিক তলে যদি আমরা দুইটা পুলি দুই দিকে রাখি সেক্ষেত্রে গাণিতিক সমস্যাটা কিভাবে সমাধান করব। তাহলে এই ডান পাশে একটা বস্তু রাখলাম, ধরলাম 4 কেজি, বাম পাশে একটা বস্তু রাখলাম, ধরলাম 6 কেজি, উপরে বস্তু আছে 10 কেজি। জিজ্ঞেস করা হলো ত্বরণ ও সুতার টান কত। তাহলে এই সিনারিতে আমাদের ত্বরণ এবং সুতার টান নির্ণয় করতে বলা হলো। এখন একটু খেয়াল করি, এখানে কিন্তু দুটো ভিন্ন ভিন্ন সুতা, তার মানে দুটো টান বলা আসবে। এখানেও ত্বরণটা ডিরেক্টলি নির্ণয় করা যায় যে 6 কিলোগ্রাম ভরের বস্তু আমার পুরো সিস্টেমটাকে বাম দিকে টানতেছে। সো দেখেন, ডিরেক্টলি ত্বরণ যদি বের করতে চান, আমিও পারি আর কি, একটু দেখাচ্ছি। সো ডিরেক্টলি ত্বরণ এ ইকুয়ালস টু, বোর্ড পরীক্ষাটা করেন না, এটা এমসিকিউ বা শর্টকাটের জন্য। সো ওটা আমি একটু পরে মুছেও দিব। এ সমান কত, থাকেন পুরো সিস্টেমটাকে 6 কিলোগ্রাম ভরের বস্তু টেনে নামাচ্ছে, তাহলে 6 ইন্টু 9.8, 10 কিলোগ্রামের ওজন এই টেবিলের উপরেই পড়তেছে, কোনো কাজ করতেছে না। 4 কিলোগ্রামের ওজন সিস্টেমটাকে ধরে রাখতে চাচ্ছে, তাহলে -4 ইন্টু 9.8 ডিভাইডেড বাই পুরো সিস্টেমের ভর কত, 6 10 16 আর 4 20, 6 যোগ 10 যোগ 4, তাহলে এখানে 2 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 20.98, এটা একটু রেখে দিই, ডান পাশে থাকুক। এটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য বা অ্যাডমিশনের জন্য, কিন্তু আমরা এখন এমসিকিউ করব না, আমরা এখন সিকিউ করব। তাহলে সিকিউ যদি করি, আমি চিত্রটাকে আবার কপি করি, চিত্রটাকে অ্যাজ ইট ইজ রেখে দিতে চাই। চিত্রটাকে কপি করে নিয়ে আসলাম। এখন আমরা এখানে তিনটা বস্তু আছে, তিনটা বস্তু। সো এই তিনটা বস্তুর জন্য খেয়াল করি, এই দিকে একটা টান বল, এই দিকে একটা টান বল, এটা T1, তাহলে এটাও T1, এটা T2, তাহলে এটাও T2। এখানে যে ওজনটা আছে, এইখানে যে ওজনটা আছে 6 ইন্টু 9.8 নিচের দিকে কাজ করবে, এখানে ওজনটা 4 ইন্টু 9.8 নিচের দিকে কাজ করবে। সো ত্বরণ কোন দিকে হবে, ত্বরণ হবে এটা নিচের দিকে, এই ভারী বস্তুর ত্বরণ হবে বাম দিকে, 4 কেজির ত্বরণ হবে উপরের দিকে। সো একেবারে যে ডায়াগ্রামটা একটা কনজেস্টেড ডায়াগ্রাম হয়েছে।
সো আমরা এখন এখানে দেখেন এই 6 কিলোগ্রাম ভরের বস্তুর জন্য একটা একটা করে লিখি। 6 কিলোগ্রাম ভরের বস্তুর জন্য 6 ইন্টু 9.8 মাইনাস T1 ইকুয়ালস টু 6 এ। 10 কিলোগ্রাম ভরের বস্তুর জন্য এই 10 কিলোগ্রাম ভরের বস্তু বাম দিকে T1 পাচ্ছে, ডানে T2, তাহলে T1 অবশ্যই T2 থেকে বড়। T1 মাইনাস T2 সমান 10 এ। 4 কিলোগ্রাম ভরের বস্তুর জন্য এই যে 4 কিলোগ্রাম ভরের বস্তুটা সে উপরে উঠতেছে, তাহলে T2 বড় 4 ইন্টু 9.8 এর তুলনায়। T2 মাইনাস 4 ইন্টু 9.8 ইকুয়ালস টু 4 এ। তাহলে তিনটাকে যদি যোগ করে দেই, দেখেন T2 T2 কাটা, T1 T1 কাটা, তাহলে 6 মাইনাস 4 ইন্টু 9.8 ইকুয়ালস টু 20 এ। দেখেন তো এটাই আসছিল কিনা। এখান থেকে এ পাইছিলাম 0.98, এখানেও এ পাবেন 0.98, এ ইকুয়ালস টু 0.98 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এ যদি 0.98 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, এর মান এখানে বসলে T1 T2 মান পাবো না। তাহলে আমরা যদি তিনটা ইকুয়েশন লিখি, 1 2 3, ইকুয়েশন 1 থেকে 6 ইন্টু 9.8 মাইনাস T1 সমান 6 ইন্টু এ 0.98, তাহলে T1 এর যে ভ্যালুটা পাবো 6 ইন্টু 9.8 মাইনাস 6 ইন্টু 0.98, যেটা আমাদেরকে দিবে 52.92 নিউটন। আর 3 নম্বর সমীকরণ যেটা আছে, এখান থেকে পাবো T2 ইকুয়ালস টু 4 ইন্টু 9.8 প্লাস 4 ইন্টু 0.98, তাহলে 4 ইন্টু 9.8 প্লাস 4 ইন্টু 0.98, যেটা আমরা পাচ্ছি 43.12 নিউটন। কাজ শেষ। তাহলে এই যে দেখেন, আমরা এইখানে যদি মসৃণ অনুভূমিক তলে দুইটা পুলি থাকে, কোনো রকম সূত্র কিন্তু মুখস্থ করি নাই, জাস্ট সমীকরণগুলো বিল্ড আপ করতে শিখেন, ইজিলি আপনি ইনশাল্লাহ সব কিছু পেরে যাবেন। ওকে, লাস্ট আর একটা সিনারিও আমরা শিখবো, সেটা হচ্ছে আনত তল এবং পুলি। সো মসৃণ আনত তল, এখন যেহেতু ঘর্ষণ পড়ি নাই, সেহেতু আমরা ঘর্ষণ বলে এখনই আসবো না। তাহলে মসৃণ আনত তল ও পুলি। তাহলে মসৃণ আনত তলের বেলায় আমি আপনাদেরকে দুটো ভিন্ন সিনারিও দেখাবো, দুটো সিনারিও আলাদা আলাদাভাবে দেখাবো। সো আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটাকে আমি দুইবার দেখাবো। সো প্রথম যে সিনারিওটা তৈরি করব সেটা হচ্ছে, লেটস সে একটা আনত তল আছে 30 ডিগ্রিতে, এখানে একটা বস্তু আছে 10 কেজি, এটা 30 ডিগ্রি, আমার এইখানে একটা কপিকল বা পুলি রাখা আছে, এই দিকে একটা 4 কেজি ভরের বস্তুর ঝুলানো আছে। তাহলে এটা হচ্ছে সিনারিওটা। এই সিনারিওতে আমাদেরকে টান বল এবং হচ্ছে ত্বরণ এটা বের করতে বলা হলো। তাহলে দেখেন, এই সিনারিওটায় আমরা যদি জাস্ট অ্যাজ ইউজুয়াল সবসময়ের মতো আমি হচ্ছে অরিজিনাল সিনারিওটা রেখে দিচ্ছি স্লাইডে, যাতে করে পরে বোঝা যায় আসলে প্রশ্নটা কী ছিল। না হলে এখানে যদি বলের ডায়াগ্রামগুলো আঁকি, অনেক সময় প্রশ্নটাই বোঝা যায় না, আরে কোশ্চেনটা কী ছিল। সো খেয়াল করি, ওজনের যে উপাংশটা আমার এই দিকে কাজ করবে সেটা হচ্ছে 10 ইন্টু 9.8 ইন্টু সাইন 30 ডিগ্রি। এই দিকে টান বলটি কাজ করবে, এখানে টান বলটি কাজ করবে, নিচের দিকে 4 ইন্টু 9.8 মানে 39.2 নিউটন কাজ করবে, আর 10 ইন্টু 9.8 ইন্টু সাইন 30 ডিগ্রি এটা হয়ে যাবে 49 নিউটন। তাহলে এবার দেখেন, এই 49 নিউটন 39.2 নিউটন থেকে বেশি,
তাহলে যদি এইটা বেশি হয় 49 নিউটনটা বেশি হলে আমাদের অ্যাকচুয়ালি কি হবে, এই 49 নিউটনটা বেশি, তাহলে সেই ব্লকটাকে নিচের দিকে টানবে। তাহলে ত্বরণের ডিরেকশনটা পেয়ে গেছি, ত্বরণ হচ্ছে নিচের দিকে। সো আগে ত্বরণের ডিরেকশন ফিক্স করা লাগবে। তাহলে ত্বরণ যদি নিচের দিকে হয়ে থাকে, এখন সেক্ষেত্রে ইকুয়েশন খুব ইজি। দেখেন 10 কিলোগ্রাম ভরের বস্তুর জন্য 49 মাইনাস টি সমান 10 এ, এই যে 49 এদিকে কাজ করতেছে, ওইদিকে টি কাজ করতেছে, লব্ধি বল। তাহলে এইদিকে 49 মাইনাস টি সমান এম এ, এম হচ্ছে 10, ইকুয়েশন 1। আর এইখানে এই 4 কিলোগ্রাম ভরের বস্তু উপরে উঠতেছে, তাহলে টি মাইনাস 39.2, টি মাইনাস 39.2 ইকুয়ালস টু 4a, ইকুয়েশন 2। তাহলে এই দুইটা অ্যাড আপ করলে আমরা পেয়ে যাচ্ছি 49 মাইনাস 39.2 সমান 14 এ। ত্বরণ এর মান আসবে 49 মাইনাস 39.2, 49 মাইনাস 39.2 ডিভাইডেড বাই 14, যেটা আসবে 0.7, এ সমান 0.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যে কোনো একটা সমীকরণ থেকে এখন যদি আমরা এর মানটা বসাই, 1 থেকে 49 মাইনাস টি সমান 10 ইন্টু এ হচ্ছে 0.7, তাহলে টি ইকুয়ালস টু 42 নিউটন হয়ে গেল। তাহলে এই যে দেখেন, আমার এটা ছিল আনত তলের একটা সিনারিও। এইবার যে কাজটা করব সেটা হচ্ছে এই সেম প্রশ্নটায় তলটাকে একটু কম আনত করি। এখন 30 ডিগ্রি কোণে আনত ছিল, আমরা তলটাকে যদি একটু কম আনত করি তখন কি গল্পটা ঘটে সেটা আমরা একটু দেখব। তাহলে চলেন, তাহলে তলটাকে আমরা আনত করলাম কম, ধরেন এখানে 10 ডিগ্রি কোণে আনত করলাম, সেই 10 কিলোগ্রাম ভরের বস্তুই আছে। এখানে কপিকল বা পুলির সাহায্যে আগের মতো 4 কিলোগ্রাম ভরের বস্তুই ঝুলানো আছে। তাহলে এখন গল্পটা কি হবে সেটা আমরা একটু দেখব। তল আনত কম, তার মানে ওজনের যে উপাংশটা আছে সেই ওজনের উপাংশটাও কিন্তু কম হবে। সো আমরা এখানে চিত্রটাকে নিয়ে আসি। ওকে, তাহলে এটা 4 কিলোগ্রাম, এখানে এটা 4 কিলোগ্রাম। এখন এখানে 4 ইন্টু 9.8 নিচের দিকে, টি এই দিকে, এদিকে টি, এই বরাবর যে উপাংশ 10 ইন্টু 9.8 ইন্টু সাইন 10 ডিগ্রি, তাহলে 98 ইন্টু সাইন 10 ডিগ্রি কত হয় দেখি, 98 ইন্টু সাইন 10, 17.01। দেখেন বস্তুর ভরের চেঞ্জ হয় নাই, বস্তুর ভর একই আছে, কিন্তু এখন খেয়াল করি 39.2 কিন্তু বড় হয়ে গেছে 17.01 এর তুলনায়। তাহলে যেদিকে বড় মানের বল সেই দিকে কি ত্বরণ হওয়া উচিত, তাহলে বড় মানের বলটা হচ্ছে এখন এই দিকে 39.2 নিউটন যেদিকে, তাহলে ত্বরণটা এইদিকে হবে এ। তাহলে 10 কিলোগ্রাম ভরের বস্তু উপরের দিকে উঠবে, ত্বরণটা এদিকে হবে। এবার কিন্তু দেখেন ম্যাথ হয়ে গেল। তাহলে 10 কিলোগ্রাম ভরের বস্তুর জন্য ইকুয়েশনটা কি হবে, ও এখন উপরে উঠতেছে, টি বড় 17.01 এর তুলনায়, টি মাইনাস 17.01 সমান 10 এ, ইকুয়েশন 1। এখানে 39.2 নিউটনটা বড় টি এর তুলনায়, কারণ নিচে নামতেছে। তাহলে 4 কিলোগ্রাম ভরের বস্তুর জন্য 39.2 মাইনাস টি সমান 4 ইকুয়েশন 2। তাহলে এই দুইটাকে যদি অ্যাড আপ করে দিই আমরা, তাহলে যেটা পাবো 39.2 মাইনাস 17.01 সমান 14 এ। তাহলে ত্বরণ এ হয়ে যাচ্ছে 39.2 মাইনাস 17.01, 39.2 মাইনাস 17.01
ডিভাইডেড বাই 14। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1.585। এ হবে 1.585 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখন আমাদের দরকার হচ্ছে টান বলটি যে কোনো একটা সমীকরণ, ধরেন 1 থেকেই যদি চিন্তা করি, 1 হতে টি মাইনাস 17.01 সমান 10 a 15.85। তাহলে টি সমান 15 17 32.86 নিউটন হয়ে গেল। তাহলে এই যে দেখেন, আমরা কিন্তু কপিকল বা পুলি এবং সুতার টান বল সংক্রান্ত যা যা আছে সব কিন্তু পেয়ে গেছি। আজকে লাস্ট একটা জিনিস পড়বো আমরা এই লেকচারটায়, সেটা হচ্ছে আপাত ওজন এবং অভিলম্ব প্রতিক্রিয়া বল বা অভিলম্ব প্রতিক্রিয়া বল পড়বো আমরা। সো আপাত ওজন জিনিসটা আসলে কি? আমরা কি সবসময় আমাদের ওজন অনুভব করি? আমরা আসলে আমাদেরকে যে প্রতিক্রিয়া বল দেওয়া হয়, অভিলম্ব বল দেওয়া হয়, সেইটা আমরা অনুভব করি। সো আমি এখানে সিনারিওগুলো ওয়েল ডিফাইন করে রাখবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন, ধরুন আপনি একটা লিফটে দাঁড়িয়ে আছেন। তাহলে এই যে লিফটে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার ওজন ডাব্লিউ সমান এমজি নিচের দিকে কাজ করে। লিফটের যে ফ্লোর, এই ফ্লোরটা আপনাকে একটা অভিলম্ব প্রতিক্রিয়া এন বা আর দেয়। বইপত্রে আর ব্যবহার করা হয়েছে বেশি, এই জন্য আর লিখলাম। এটাকে আপনারা বিভিন্ন জায়গায় নর্মাল ফোর্স বা অভিলম্ব বল এন আকারেও দেখবেন। তাহলে আর লেখেন, এন লেখেন, এটা নিয়ে আমরা মারামারি না করি, ঠিক আছে? বুঝলেই হলো এটা ক্রিয়া প্রতিক্রিয়া না। এই জায়গায় যে ভুলটা কমন মিস্টেক সেটা হচ্ছে এই ওজন এমজির অ্যাগেনস্টে আর প্রতিক্রিয়া, জি না, এটা ক্রিয়া প্রতিক্রিয়া, জোর না। আমি তলের উপরে বল দিচ্ছি এমজি, তলটা তার স্থিতিস্থাপকতা ধরে রাখার জন্য একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে আর। সো ভিন্ন বস্তুর উপরে কাজ করা, হ্যান ত্যান হাবে যাবে এইসব না, জাস্ট মাথায় রাখেন আমি যে চেয়ারে বসে আছি, চেয়ারে আমি ওজন দিচ্ছি, আমার ওজনটা অ্যাপ্লাই করতেছি। তাহলে চেয়ারটা নিজের যে স্থিতিস্থাপক ধর্ম বজায় রাখার জন্য আমাকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, সেটা হচ্ছে আর। এখন কোশ্চেন হচ্ছে কি কি সিনারিও তৈরি হইতে পারে, আমি সিনারিওগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাবো। তাহলে এইটাকে আমি একটু কয়েকটা সিনারিও যেহেতু তৈরি করব, আমি প্রত্যেকটা সিনারিও আলাদা আলাদা নিব। এইখানে একটা সিনারিও নেই, এইখানে একটা সিনারিও নেই, এইখানে আর একটা সিনারিও নেই, টোটাল 3টা সিনারিও আমি এখানে অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাবো। সো তাহলে এখন প্রথম যে সিনারিও, এটা হচ্ছে সমবেগ। তাহলে কোনো ত্বরণ বা মন্দন নাই। সমবেগে উপরে উঠলে বা নিচে নামলে আর সমান এমজি। তাহলে যদি সমবেগে উপরে ওঠে বা নিচে নামে, সিম্পলি আর সমান এমজি। প্রথম সিনারিও শেষ। এইবার যদি হচ্ছে সমতরণে সিস্টেমটা উপরে ওঠে, এ সমতরণে উপরে ওঠে, তাহলে এ সমতরণে উপরে উঠলে তাহলে এ সমতরণে যদি উপরে ওঠে, সেক্ষেত্রে তাহলে যদি এ সমতরণে উপরে ওঠে, সেক্ষেত্রে আমাদের এই জায়গায় আরটা অবশ্যই বড় হবে এমজি এর তুলনায়, আর মাইনাস এমজি সমান এম এ। তাহলে আর ইকুয়ালস টু এম ইন্টু জি প্লাস এ। আর যদি এ সমতরণে নিচে নামে, এ সমতরণে নিচে নামলে এমজি মাইনাস আর সমান এম এ, আর সমান এম ইন্টু জি মাইনাস এ।
আবার যদি এইখানে এ সমান জি হয়, আর সমান 0, তখন যে বস্তু ওজনহীন অনুভব করবে। সো তাহলে এই ছিল আমাদের আপাত ওজন এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলের একেবারে বিস্তারিত। সো আমাদের তাহলে আজকের নিউটনিয়ান বলবিদ্যার যে লেকচার ওয়ানটা, রিভিশনের লেকচার ওয়ানটা আজকে এই পর্যন্তই থাকতেছে। আমরা ইনশাল্লাহ পরবর্তী লেকচারে এর পরের জিনিসপত্রগুলো থেকে শুরু করব। সো আমি যদি একটু রিক্যাপ করি যে আমরা আজকের লেকচার আসলে কী কী আলোচনা করলাম। আমরা আজকের লেকচারটা শুরু করেছিলাম জড়তা এবং বলের আলোচনা দিয়ে। সেখান থেকে আমরা সাম্য বল, সাম্যতাহীন বল বা অসাম্য বল এগুলোর আলোচনা করছি। মৌলিক বলগুলোর আলোচনা হয়েছে। গতি সম্পর্কিত নিউটনের সূত্রাবলী আমরা আজকে পড়ছি। তারপর হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কপিকল এবং সুতার টান বলের ডিটেইলস দেখছি। উলম্ব বৃত্তাকার পথে ঘুরানো, অনুভূমিক বৃত্তাকার পথে ঘুরানো এবং কেন্দ্রমুখী বলের ডিটেইলস দেখছি। এবং লাস্টলি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আপাত ওজন এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলের ডিটেইলস। তাহলে ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আমরা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার পরের লেকচারে আমরা বাকি টপিকসগুলোর ইনশাল্লাহ আলোচনা করব। ঠিক আছে? সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখাবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।